আপনার পরিচিত কেউ ফিলিস্তিনে গেছে? রনক ফারহানা আপা বাংলাদেশের বদরুন্নেসাতে পড়াশোনা করে নার্স হিসেবে উনি সার্ভিস দিচ্ছেন ক্যালিফোর্নিয়া একটা বড় হাসপাতালে। দোয়া করা শুরু করলেন, গাজার মানুষের পাশে দাঁড়াতে চান। তারপরে আল্লাহ সেই দোয়া কবুল করলো। তারপরে কি হলো? আপনি জানেন যে এখানে একটা জীবনের ঝুঁকি আছে। আপনি একজন নার্স, আপনি যে সাহস করে যাচ্ছেন, আপনার ফ্যামিলির কতটুকু সাপোর্ট, আপনার নিজের মানসিকতা, সেই বিষয়ে যদি একটু বলতেন। যাওয়ার সুযোগটা পেলাম। আমার মেয়ে ওর বাবাকে বলতেছে, আব্বু তুমি ওয়ারি করতেছো কেন? ইফ এনিথিং হ্যাপেন্স আইদার শি গোস টু হেভেন অর she comes back to us. Either way win-win situation. মানে এই সামারে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে একটা ভালো কোথায় ভ্যাকেশনে গেছে, তুমি কেন এখানে? Asked Allah, like, give me an opportunity to go to Gaza to fulfill my wish. I want to be there. So আমার কাছে মনে হয়েছে যে আমার তোমাদের পাশে এসে দাঁড়ানো দরকার। I wanted to see. এবং I'm sorry that মানে I came so late. এত সুন্দর দেখতে প্যালেস্টিনিয়ান বাচ্চাগুলা, মনে হচ্ছে যে ও যে বেহেস্তের এক সুন্দর কার্লি হেয়ার, চোখ টোক নাক এত সুন্দর। আমি শুধু বাচ্চাটার দিকে তাকাই বলছি যে এই মাটা কিভাবে সহ্য করতে পারে। আমি হলে তো পাগল হয়ে যেতাম। যিনি ক্যালিফোর্নিয়ার হসপিটাল থেকে ফিলিস্তিনের হসপিটালে কাজ করেছেন 2 বার, তার কাছ থেকে শুনি। কিন্তু এগুটা দেখার পরে আমার না মনে হচ্ছে যে আমি মানে চিৎকার করে কাঁদি। তখন ডক্টর মোহাম্মদ আমাকে এসে বল, তুমি এখানে আসছো, উই আর সো গ্ল্যাড ইউ আর হিয়ার। মানে আমাদের মুসলিম সিস্টার আমাদের জন্য আসছে, তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরা কি করব? এদের সবার কথা হচ্ছে যে ফারহানা, তুমি বাইরে গিয়ে আমাদের স্টোরিগুলো তুমি ওদেরকে বলো যে হোয়াটস হ্যাপেনিং ইন গাজা। আপনি তো 2 বার গেলেন, আপনি চোখের সামনে দেখলেন। হাউ আর দে টলারেটিং ইট? এখানে কিন্তু আমরা কোনো ম্যাস সাইকোলজিক্যাল ব্রেকডাউন দেখতেছি না তাদের। মানে আর কতবার আমি ইভাকুয়েট করবো? আমি বাসা থেকে নড়বো না। ওরা বলতেছে যে আমরা রেডি টু গো টু আল্লাহ। এই জিনিসটা ওদেরকে টিকায় রাখছে। ওদেরকে দেখে আমার মনে হয়েছে যে ইসলাম exist only there, not in Bangladesh, not in here or wherever I go. আমার মনে হয় আল্লাহ sent all his angels over there. জাস্ট আমরা দেখতেছি যে ওরা কষ্ট পাচ্ছে, ইয়ে করতেছে, কিন্তু আল্লাহ তো ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে দ্য বেস্ট প্লেসেস। পুরা বার্ন হয়ে একদম লাল হয়ে গেছে। ওর ব্যথায় মানুষের মারা যাওয়ার কথা। আস্তে করে বলে যাচ্ছে হাসবুনাল্লাহ, নিয়ামাল দোয়া পড়তেছে। তারপরে ওর হাজবেন্ডটা যখন আসে তখন হাজবেন্ড এসে হাত ধরে ওকে বলে যে মানে আল্লাহর উপর ইয়ে রাখো এবং ইনশাআল্লাহ তুমি উইল গেট বেটার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি তখন মনে হয়েছে যে আসলে পৃথিবীতে মনস্টার বলতে যে বুঝাইছে আমাদেরকে, মনস্টারও এরকম ইয়ে হতে পারে না, এইভাবে মানুষকে মারতে পারে না। ওরা নিজেরা যদি কাছাকাছি এসে এরকম বডি পার্টস গুলা দেখতো, এরকম মানুষকে দেখতো, আমার মনে হয় ওরা নিজেরাই পাগল হয়ে যেত। আমাদের মুসলিম উম্মাহ কি করতেছে? Why they are not coming? Why শুধু মার্চ ফর গাজা? Why not march to Gaza? আসসালামু আলাইকুম, রনক ফারহানা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমার কাছে আপনি একজন অসাধারণ মানুষ। কারণটা হচ্ছে যে বাংলাদেশের বদরুন্নেসা থেকে পড়াশোনা করে একজন হেলথ প্রফেশনাল হিসেবে ক্যালিফোর্নিয়াতে কাজ করছেন, ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, মেডিকেল প্রফেশন। সেখান থেকে আপনি আলহামদুলিল্লাহ এই বছর 2 বার গাজাতে গিয়েছেন এবং মানুষকে হেল্প করছেন। প্রায় 8-10 সপ্তাহ ছিলেন তাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্টে, যেখানে আপনার ফ্যামিলি সব কিছু রেখে জীবনের ঝুঁকি নিয়ে। আপনি যদি একটু প্রথমে ওভারভিউটা দেন যে আপনি কিভাবে গেলেন, কেন গেলেন, তারপরে আমরা কি দেখলাম। আমি আসলে এই অক্টোবর 7th এর আগেও প্যালেস্টাইন নিয়ে অনেক ইনভলভ ছিলাম, সবসময় প্রোটেস্টে যেতাম। কিন্তু আমি যেহেতু একজন ক্রিটিক্যাল কেয়ার টিম মেম্বার, এখানে আমার এক্সপিরিয়েন্স 16 ইয়ার্স এরও বেশি। আমি স্ট্রোক, ট্রমা, কার্ডিয়াক, আইসিইউ এগুলাতেই কাজ করেছি। তো অক্টোবর 7th এর পরে আমরা যারা কাজ করি, আমি তো ধরেন মোস্টলি ওল্ডার জেনারেশন, 50+, 60, 70s, 80s এদের জন্য কাজ করছি। যে মানে এদের লাইফ সাপোর্ট আমার মেইন হচ্ছে যখন একদম মারা যাচ্ছে ওই সময় ওদেরকে ইন্টিউবেট করা, লাইফ সাপোর্টে দেওয়া এবং ওদেরকে মানে ইয়েটা করা, আমরা যেমন ইন্ডিপেন্ডেন্টলি অনেক কিছু করতে পারি। তখন আমার মনে হয়, আমি তখন দেখি গাজাতে এগুলা হচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি এই নন মুসলিমদের জন্য আমার লাইফের সব ইয়েগুলাই ইয়ে করতেছি, অথচ আমি আমার মুসলিম ব্রাদার অ্যান্ড সিস্টারদের জন্য গাজাতে গিয়ে কিছু করতে পারতেছি না। তারপরে ধরেন হজে যাওয়ার ব্যাপারটা আছে, এটা আমার হাজবেন্ড বলতেছিল চলো এবার হজে যাই। এমনি তখন আমার কাছে মনে হয়েছে আই ওয়ান্ট টু
pray every night for tahajjud, and I asked Allah, Allah, what is the best thing for me? Like, give me an opportunity to go to Gaza to fulfill my wish. I want to be there because I grew up, my father taught me, মানে আমার বাবা সবসময় ইয়াসির আরাফাতের ইয়েগুলা স্টোরিগুলো আমাদেরকে বলতো ছোটবেলায়। তখন থেকে আমার প্যালেস্টাইনের প্রতি যে ইয়েটা, আমাদের বাঙালিদের একটা এক্সট্রা ইয়ে আছে প্যালেস্টাইনের প্রতি। তো এই যে আবেগটা মানে আমার সবসময় কাজ করতো। তারপরে ধরেন আমি আমাদের মসজিদে শুনলাম আমাদের কয়েকজন যখন রাফা ওপেন ছিল, তখন কয়েকজন ডাক্তার, নার্স যারা গিয়েছে, তো ওদের সাথে ওরাও মানে ওরা 10 দিনের ইয়েতে গিয়েছিল এবং ওরা এসে মসজিদে ইয়ে করলো। তখন আমি জিজ্ঞাসা করলাম, তোমরা কিভাবে যাচ্ছ? তখন ওরা বলল যে আমরা এরকম বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যাচ্ছি। তারপরে আমি প্রথমে হিউম্যানিটি অক্সিলিয়াম যারা মানে কানাডিয়ান আমেরিকান বেস, ওদের সাথে ইয়ে করলাম। ওরা আমাকে বলল, ঠিক আছে আমরা তোমাকে ইয়ে করব, এবং আরো 2-1 জন ডাক্তার আমার সাথে যাবে। তখন আমরা রাফা দিয়ে যাওয়ার কথা, আমরা অনেক লাগেজ নিয়ে রেডি হলাম, টিয়ে তখনই বন্ধ হয়ে গেল রাফা বর্ডার। তারপরে তো ওটা পিছায় গেল। তো আমি মানে প্রতি রাতে দোয়া করতেছি যে আল্লাহ, আমি যেটা যেতে চেয়েছি এবং যাওয়ার সবকিছু ঠিক, মানে জাস্ট 15 দিন আগে এটা ক্যান্সেল হয়ে গেল। আর ডাক্তারের নামগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওরাও আর যেতে চাচ্ছে না। বিভিন্ন ডাক্তার এর নাম চেঞ্জ হলো, আমার সাথে কে যাবে? তারপরে হঠাৎ করে আবার যখন আমাদের ওরা জানালো যে আমরা ট্রাই করতেছি জর্ডানিয়ান সাইড দিয়ে, জর্ডানে যেতে হবে। জর্ডান থেকে আপনার 3.5 ঘন্টা 4 ঘন্টা, মানে অকুপাইড প্যালেস্টাইন যেটা ইসরায়েল বলা হয়, ইসরায়েলের উপর দিয়ে আমাদের যেতে হবে। যদিও আপনার সেটলার রা এসে গাড়ি ভাঙচুর করে, এবং ওরা যদি জানে যে আমরা এখান থেকে যাচ্ছি তো ওরা অ্যাটাক করে, এবং 2 একবার এরকম হয়েছে। তো সেই জন্য আমাদেরকে একটু মানে সাবধানে ইয়ে করতে বলা হয়েছে যে তোমরা এমনভাবে যাবা, মানে আমাদের অনেক ধরনের সিকিউরিটি দিয়ে নিয়ে গিয়েছে। প্রথম হচ্ছে গিয়ে তো আলহামদুলিল্লাহ যখন মানে আমি ইয়ে পেলাম যে আমরা যাচ্ছি, একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি যখন প্লেনে উঠবো, ওঠার ঠিক ওই মুহূর্তে শুনলাম যে আমার যাওয়াটা পিছায় গেছে, নতুবা আমাকে ওয়েট করতে হবে, কিংবা শিওর না আমি যেতে পারবো কিনা। তো আমার সাথে যিনি ডাক্তার যাবে উনি পিছায় গেল, আর আমি তখন বললাম যে না, আমি যখন শুরু করেছি আমি মানে একদম এয়ারপোর্টে যাওয়ার পথে তখন আমি বলছি যে না, আমি গিয়ে জর্ডানে গিয়ে অপেক্ষা করবো ইনশাল্লাহ। এবং আমি তখন ঈদের আগে, কোরবানি ঈদের আগে হজের প্রিপারেশন হচ্ছে সবাই। আমি যখন যাচ্ছি তখন টার্কিতে সবাই হজে যাচ্ছে, তখন আমার মনে হচ্ছে আল্লাহ, যেভাবে সবাই হজে যাচ্ছে, এই মানুষগুলা যদি, এই পুরুষগুলা যদি আমার সাথে গাজার দিকে সবাই রওনা দিত, আমি একা গাজার দিকে যাচ্ছি। এই মুসলিম যারা হজে যাচ্ছে তারা যদি সবাই একসাথে আমরা গাজার দিকে রওনা দিতাম, তাহলে কি এটা আমরা বন্ধ করতে পারতাম না? এটাই আমার শুধু মনে হচ্ছিল। ইস্তাম্বুল থেকে আমি জর্ডানে গেলাম। জর্ডানে গিয়ে আমাদের কোঅর্ডিনেটর আমাকে হোটেলে রাখলো। আমরা পুরো 10 দিন অপেক্ষা করলাম। ওই 10 দিন মানে ঠিক কোরবানি ঈদের আগের 10 দিন রোজা মানে 10 দিনে রোজা থাকলাম। যত ধরনের দোয়া, দরুদ, নামাজ, তাহাজ্জুদ পড়তে থাকলাম যে আল্লাহ, আমি এখানে যেতে চাই, তুমি আমাকে নিয়ে যাও। কারণ তখন আমার কাছে একটা জেদ চেপে গেল যে মানে আমার যেতেই হবে গাজাতে। আমি মানে গাজা থেকে না গিয়ে আমি ফেরত যাব না আমেরিকায়। আলহামদুলিল্লাহ আফটার 10 days ওরা বলল যে ইটস ওকে, তুমি নেক্সট ডে তুমি যাচ্ছ। এবং আমাদের যে অন্য ডাক্তার, উনি নর্থ ক্যারোলাইনা থেকে, নবী ভাই, উনি আমার বয়সী, উনিও আসলো। এবং আমরা পরের দিন সকালবেলা 7টার সময়, এরকম 7টার সময় শুরু হয়, বাস নিয়ে গেলাম। এটা লং প্রসেস, মানে আপনার যদিও ডিস্টেন্সটা 3.5 ঘন্টা, মানে আপনার বাস নিয়ে গেলে 3.5 ঘন্টা। আমরা জর্ডানিয়ান বর্ডারে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করালো, সবকিছু কাগজপত্র দেখানো। তারপরে ইসরায়েলি বর্ডারে যখন ঢুকলাম, তখনই মানে ইয়াং সব সোলজাররা বিশাল বিশাল গান নিয়ে দাঁড়ায় আছে, আমাদের সবকিছু চেক করলো। আমাদেরকে মানে বডি স্ক্যান, তারপর সবকিছু চেক করে আমাদের লাগেজ টাগেজ ওপেন করে টোরে সবকিছু দেখে টেখে আমাদেরকে অনেক সময় নিয়ে চেক টেক করার পরে ধরেন আপনার 4 ঘন্টা ওখানে বসা রাখলাম। এই রোদ গরম, পানি নাই, কিছু নাই, বাথরুম নাই। আলহামদুলিল্লাহ তারপরে বাস এসে আমাদেরকে নিয়ে গেল।
এই বাসের জন্য ২ টা বাস ছিল। ওর মধ্যে WHO এবং ইউএন এর প্রোটোকল এমপ্লয়ি যারা তারা ছিল এবং আমাদের সাথে ফ্রান্স থেকে ২-৩ জন ডাক্তার, আমরা আমেরিকান ২ জন আর মরক্কো থেকে, তারপরে মানে এরকম কয়েকজন মুসলিম কান্ট্রি থেকে কয়েকজন আসছে। তো একজন আমার সাথে যে ডাক্তার ছিল উনি মানে পাকিস্তানি আমেরিকান বর্ন। তো এই যাওয়ার পথে প্রত্যেকটা মানে এভরি হাফ অ্যান আওয়ার অর আওয়ার এর মধ্যে ওরা বাস স্টপ করে আমাদেরকে পুরা পাসপোর্ট চেক করে। আর্মি মানে সোলজাররা উঠে আসে। এগুলো সব দেখলে বোঝা যাচ্ছে এরা আমাদের দেশের মানে আম আমেরিকান অ্যাকসেন্টে আমাদের সাথে কথা বলতেছে এবং আমাদেরকে সেই বিশাল গান-টান নিয়ে মানে একটু দেরি হলে আমাদেরকে ধমক। মানে মানে এমন ভাব করতেছে যে ওদের ইয়েটা আমাদেরকে দেখাতে হবে। কোনো রেসপেক্ট নাই, কোনো ইয়া নাই। যাই হোক, তো ওর মধ্যে গিয়ে আমরা যেই গাজা বর্ডারে গিয়ে পৌঁছালাম। এই বর্ডারে যাওয়ার পরে ওরা আমাদেরকে আবার চেক করলো। সবকিছু চেক-টেক করে আমরা তখন ওইখানে মানে আমরা বাস ছেড়ে দিলাম। তারপরে ইউএন বাস ইউএন যে ইয়েগুলা কনভয়গুলা এট লিস্ট ২০ টা কনভয় এসে আমাদেরকে পিক করলো। দুজন করে একটা গাড়িতে আমাদেরকে পুরা আম আ পিপিই যেটা শিল্ড অর মানে সবকিছু পরে এমন ভারী আমি তো নড়তে পারতেছি না। তারপর ওগুলা পরে আমরা উঠলাম। আর সবচেয়ে মানে গাড়িতে উঠলাম কনভয়টা যখন স্টার্ট করলো। সবচেয়ে বড় বিগেস্ট ইয়ে হচ্ছে গিয়ে যে আপনার ওয়ালগুলা, বর্ডার ওয়ালগুলা হচ্ছে আপনার এট লিস্ট ২৫ ফুটের মতো হবে। আমার মেজার দিয়ে আমি ইয়ে করলাম। চারিদিকে বারব ওয়্যার ইয়ে দিয়ে আপনি যে একটা জেলখানায় ঢুকতেছেন এবং I've never seen jail like this. আমি আমেরিকার জেলখানাও দেখছি। আমি আমেরিকার জেলখানাতেও ঢুকেছি মানে পেশেন্টদের জন্য পেশেন্ট দেখার জন্য। কিন্তু এরকম জেলখানা আমি কখনো দেখি নাই। বারব ওয়্যার দিয়ে যেরকম আছে মানে 3 লেয়ার্স অফ বারব ওয়্যার দেওয়া। তারপরে এরকম অনেক এত বিশাল লম্বা কংক্রিট ওয়াল। এই ওয়াল ভিতর দিয়ে যাচ্ছেন। যাওয়ার সাথেই যেটা এন্টার করলেন হচ্ছে একটা ওয়ার ফিল্ড। ওয়ার মুভি যেগুলা দেখি যেরকম ওরা বারব ওয়্যার দিয়ে মানে ল্যান্ড আফটার মানে ল্যান্ড ওরা গর্ত করে রাখছে। তারপরে পাহাড়ের মতো ইয়ে করছে, ট্যাঙ্ক ইয়ে-টিয়ে সবকিছু দেওয়া। ক্যামেরা উপরে আপনার কনস্ট্যান্ট ইয়ে করতেছে, ড্রোন ঘুরতেছে এবং বলা আছে যে তুমি যদি দরজা খোলো কিংবা কোনো এমার্জেন্সি হলেও দরজা খুলতে পারবা না। দরজা খুললেই তোমাকে শর্ট করে ওরা গাড়িটা উড়ায় দিবে। সো বি কেয়ারফুল। কোনোভাবে তোমাদের যদি এমার্জেন্সি দরকার হয়, যে মেইন কোঅর্ডিনেটর সে আম আ আমাদের কনস্ট্যান্ট ওয়াকি-টকিতে কথা হচ্ছে, সে তাকে জানাবে এবং মেডিকেল ইমার্জেন্সি বলে আমরা ওদের সাথে কমিউনিকেট করে আমরা স্টপ করব এবং সেটা কিন্তু কোনোভাবেই তুমি ওপেন করতে পারবে না। তুমি যদি ওপেন করো তাহলে they will blow up the whole convoy just like মানে মানে you can see the tank facing to us. আলহামদুলিল্লাহ আমার তখন মানে আমার কাছে ভয়টা লাগে নাই। আমার কাছে ডিসগাস্ট ফিল করছি আমি। যে মানে ঐরকম ইয়েটা মানে ভয়ের মধ্যে আমার কিছু ছিল না। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ওইটাই অনেক সময় দিয়ে আমরা ওই গাজা স্ট্রিপ একটা খুবই ছোট জায়গা। মানে আপনি কয়েক ঘন্টার মধ্যেই আপনি সবকিছু ইয়ে করতে পারবেন। কিন্তু ওইটুকু সময় একটু স্লোলি যাচ্ছি। তারপর ওরা আবার মানে গ্রিন লাইট নাই বলে স্টপ হয়ে দাঁড়ায় আছে। এরকম করতে একদম যখন আমরা মেইন ইয়েতে ঢুকলাম, আমরা ঢুকলাম দার আল বালা গাজার একটা শহর। গাজাকে আমি ৩ ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ধরেন গাজা নর্থ যেটা লেবাননের দিকে, দার আল বালা হচ্ছে মিডলে আর রাফা হচ্ছে আপনার ইজিপশিয়ান সাইডে। সো আমরা স্ট্রেইট দার আল বালাতে ঢুকলাম। গত জুন জুলাইতে যেটাতে আমি ছিলাম ওইটাতে আপনার ওই সময় সমস্ত মানে মিলিয়নস অফ পিপল কিন্তু দার আল বালাতে। Nobody is there in Rafah, nobody is there in North Gaza. কারণ ওরা ২ জায়গাতেই একসাথে বম্বিং করতেছে। এবং আপনারা হয়তো দেখছেন আল শিফা হসপিটালে 23 তে মানে
টানা 24 দিন পুরা সিজ যেটা হয়েছে যে আল শিফা একেবারে ডিস্ট্রয় করে দিয়েছিল। সো আমরা ওই সময় আমরা আল শিফাতে নর্থ গাজাতে আমাদের পারমিশনই ছিল না যাওয়ার কোনো মেডিকেল টিমের। সো আমরা সবাই দারুল বালাতেই ছিলাম। দারুল বালার যে হসপিটালটা সেটা হচ্ছে আল আকসা হসপিটাল। আপনি মোস্টলি যেই ইয়েগুলা দেখবেন, টিভি ফুটেজগুলা দেখবেন পিছনে এমার্জেন্সি লেখা আছে, ওটাই আল আকসা হসপিটাল। এবং যেই ছেলেটা ওই যে আইভি পোল নিয়ে পুড়ে গিয়েছিল, যেটা সবাই জানে যে একদম টেন্টের ভিতরে ও ছিল এবং ওই সময় বম পড়ার পরে ও মানে জীবন্ত ওর মা সহ ও ওখানে পুড়ে গিয়েছে। তো ওই টেন্টটা ছিল আমাদের হাসপাতালের একদম সামনে। ওইটা হচ্ছে উন্ড কেয়ার টিম, মানে যারা ইউজুয়ালি উইথ মাইনর ইনজুরি ছিল তাদের ওইখানে রাখা হতো। এবং আমি চলে আসার 1 মাস পরেই ওই ঘটনা ওখানে হচ্ছে। তো যাই হোক, আমরা যখন দারুল বালার সিটিতে এন্টার করব, তখন আমি অ্যান্ড ডক্টর নাবিল আমার সাথে যে আমরা দুজনেই দুজনের দিকে তাকায় মানে স্পিচলেস হয়ে গেছি। কারণ আমরা দেখেছি যে ডিস্ট্রাকশন, সব বিল্ডিং এ হয়ে গেছে। আপনি মানে ড্রোনের ছবি, যার ছবি আপনি দেখেন। কিন্তু ওই যে যখন আপনি ভিতরে গেলেন, আপনি একদম 3D, আপনি আপনি ইউ আর দেয়ার। তখন মনে হলো যে আমি কোথায় আসছি এবং দিস ইজ নাথিং দ্যাট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ইট ক্যানট বি। মানে সমস্ত কিছু ফ্ল্যাট হয়ে গেছে, প্রত্যেকটা বাড়ি ফ্ল্যাট হয়ে গেছে এবং রাস্তাঘাট সব শেষ। মানে মানে আমরা এরকম বাউন্স করতে করতে ইউএন ভেহিকল দিয়ে যাচ্ছি এবং ওরা আমাদেরকে বারবার বলতেছে। আর তখনই আমরা মানে আস্তে আস্তে লোকজন দেখা শুরু করলাম, গাজার লোকজন। সবার চেহারার মধ্যে আপনি ধরেন তখন তো মনে হয় 1 বছরের বেশি হয়ে গেছে এবং গত জুলাইতে 24 এ 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। সবার চেহারার মধ্যে আপনি বিশ্বাস করতে পারবেন না যে ওরা যে ট্রমাটা, মানে ট্রমার উপরে চলে গেছে, যে চোখের মধ্যে বাচ্চা-কাচ্চা সবাই গাড়ির উপরেও মানে এসে জাম্প করতেছে গাড়িকে। এমনি মানে খেলার মানে ইয়ের ছলেই লাঠি দিয়ে ইয়ে করতেছে। তারপর গাড়ির সামনে দাঁড়ায় আছে, নড়বে না। কিন্তু ওদের চেহারাগুলো দেখে বোঝা যাচ্ছে যে মানে কোনো ধরনের মেডিকেল মানে সাইকোলজিক্যাল ইয়ে দিয়ে ওদেরকে ট্রিট করা যাবে না। এটা দে আর বিয়ন্ড ট্রিটমেন্ট। কারণ ওদের যে মানে চোখের মধ্যে একটা কেমন জানি ভাব যে না দেয়ার পাগল, না আপনি মানে বাংলায় যদি বলি যে ওরা পাগল না কি হয়ে গেছে তাও না। মানে অদ্ভুত একটা ওদের ফেস। মানে কোনো এক্সপ্রেশন নাই, ইয়ে নাই। সবার হাতে আপনার কিছু না কিছু পানি নেওয়ার জন্য যা কিছু পাইছে, ধরেন ছোট বোল কিংবা প্লাস্টিকের সামথিং, যা কিছু সবার হাতেই কিছু না কিছু আছে এবং সবাই পানির খোঁজেই যাচ্ছে। আর আমরা তখন সন্ধ্যা হয়ে গেছে। তো ওইটুকু সময় যাইতে আমরা সন্ধ্যা একদম মাগরিবের ইয়ে থেকে শুরু করে সন্ধ্যা মানে এশা পর্যন্ত আমাদের ওইটুকু জায়গা ক্রস করতেই লাগলো। মানে দারুল বালার এই আমাদের যে WHO এর অফিসটা, ওখানে ওরা আমাদেরকে নামায় দিবে। তো এইটুকু জায়গা আমরা ক্রস করতেই পারতেছিলাম না। এত মানুষ রাস্তাঘাটে চারিদিকে শুধু টেন্ট, মানে টেন্ট বলতে আপনার তাও দেওয়া টেন্ট, ব্ল্যাঙ্কেট দেওয়া। মানে ওদের কাছে ইউএন যত ব্ল্যাঙ্কেট পাঠায় কিংবা বিভিন্ন অর্গানাইজেশন, এটা দিয়ে ওরা টেন্ট বানিয়েছে। আপনার অরিজিনাল যে টেন্ট বলে যে থাকার জন্য টেন্ট, ওরকম তেমন কিছু না, মানে প্লাস্টিক দিয়ে কোনো রকমে। এবং বাচ্চারা এই অন্ধকার রাতেই, ধরেন বাচ্চারা ছোট ছোট বাচ্চারা একা একা রাস্তার মধ্যে দিয়ে ঘুরতেছে। কেউ কিন্তু ওদেরকে দেখা নেই, অলরেডি প্রবাবলি তাদের বাবা মা নেই কিংবা আম, এই ইয়াং বাচ্চারা সবাই ওভাবেই ঘুরতেছে। যাই হোক, আমরা কোনো রকমে WHO এর ইয়েতে আসলাম। আমাদের কোঅর্ডিনেটর আমাদের ওখান থেকে নিয়ে আল আকসা হসপিটালে নিয়ে গেল। ওখানে গিয়ে আমি একাই ছিলাম ফার্স্ট ফিউ ডেজ। আরেকজন অস্ট্রেলিয়ান ডক্টর, ফিমেল, উনি ছিল আমার রুমে। তারপরে উনি কয়েকদিন পরে উনি চলে যায়। তো ওই ফার্স্ট ডে আমাদেরকে ওরিয়েন্টেশন দিল, আমাদেরকে বলল কি ঘটনা হচ্ছে। অনেক ডাক্তার নার্স সবাই ইংলিশ বলতে পারতো, সেজন্য আমার অসুবিধা হয় নাই।
আম কিন্তু এই ১ম যেদিন আমরা ওরিয়েন্টেশন করলাম, আমরা ছিলাম পিছনের দিকে একটা মাদার বেবি বিল্ডিং এ। তো ওইখানে ডাক্তার, নার্স কিংবা ওখানে আবার একদম ফার্স্ট ফ্লোরে অপারেটিং রুম, আমরা সেকেন্ড ফ্লোরে ছিলাম। তো আমাদেরকে নিয়ে গেল, প্রত্যেকটা দেখালো। প্রত্যেকটা মেডিকেল ইকুইপমেন্ট, ধরেন ডায়ালাইসিস মেশিন সব ডিস্ট্রয় করে দিছে। একটা মাত্র ছিল, ওটা মনে হয় কোনরকম করে তারপরে করে, তাও পুরানো আমলের অনেক, মানে এটা আমরা মানে দেখিও নাই এরকম পুরানা ডায়ালিসিস মেশিন। তো ওদের যে স্টেট অফ আর্ট নিউ ডায়ালিসিস মেশিন যা ছিল ওগুলো সব নষ্ট করে দিছে। তারপরে আমাদের সাথে একজন ইঞ্জিনিয়ার ছিল, অস্ট্রেলিয়া থেকে আসছিল। ওনাকে দেখালো যে সিটি স্ক্যান মেশিন, তারপরে এমআরআই সবকিছু কিন্তু মানে ডিস্ট্রয়েড। এমআরআইটা ডিস্ট্রয় করে দিচ্ছে, ওটা আর ঠিক করা যায়নি এখনো। কিন্তু সিটি স্ক্যান মেশিনটা উনি ইঞ্জিনিয়ার, উনি খালেদ ভাই, আম উনি ঠিক করলো। ইভেনচুয়ালি উনি এটা ঠিক করছিল। এখনো মনে হয় ওটা কাজ করছে। তো ওইটা তখন ছিল। তারপরে হলো গিয়ে পরের দিন যখন আমরা মানে হাসপাতালে, আমি মোস্টলি আইসিইউতেই ছিলাম। এই যে মানে every 5-10 minutes there will be sound of bombing, and within half an hour the ER will be filled with patient, and আপনি যাচ্ছেন ব্লাডি এবং আপনার রক্তাক্ত বডিগুলা চারিদিকে, এবং আপনি যে পা ফেলে দাঁড়াবেন এইটার পর্যন্ত জায়গা নেই। আর সবচেয়ে বড় হচ্ছে যে একটা পেশেন্ট আসলে ওর সাথে সাথে পুরো ফ্যামিলি মেম্বার সবাই ওকে নিয়ে আসতেছে। সো ওদের কারণে আমরা ওই পেশেন্টটাকে রিচ করতে পারতেছি না। সবাই ওরা মানে স্ক্রিমিং করতেছে, সবাই করতেছে, সবাই হেল্প চাচ্ছে। সো ওইটুকু মধ্যে মেডিকেল ইকুইপমেন্ট বলতে আপনার কি আছে? ধরেন আইভি স্টার্ট করে, নরমাল স্যালাইন যেটা স্টার্ট করে দিলাম। আর এই ব্লাড প্রেশার চেক করার পরে করে, তারপরে তো ওরা যেভাবে ব্লিড করতেছে, আপনার এট লিস্ট মানে ব্লিডিং বন্ধ করা প্লাস এট লিস্ট 10 ব্যাগস অফ ব্লাড না দিলেও মনে হয় পেশেন্টটাকে বাঁচানো যাবে না। সো ওইগুলো দেখে ধরেন ট্রমা মানে যে ট্রিয়াজ যেটা, যে ডাক্তার নার্সে আমরা মানে দেখে বুঝতে পারি যে কোনটাকে বাঁচানো যাবে কিংবা বাঁচানো যাবে না। ইউজুয়ালি আমরা বাচ্চাদেরকেই মোটামুটি চেষ্টা করি, ইয়াঙ্গার জেনারেশন। আম তো এইগুলা ধরেন আপনার ওই যে দিন শুরু হলো, কনস্ট্যান্ট দিন-রাত ২৪ ঘন্টা সার্জারিতে যাচ্ছে, এবং সার্জারির ইয়েগুলো ৩ টা অপারেটিং রুম, এবং মাঝে, মাঝে ফোনের লাইট দিয়ে ওরা অপারেটিং করতেছে, যেটা আপনারা শুনছেন। ফোনের লাইট দিয়ে অপারেটিং করা হচ্ছে, কিংবা এরকম হেডলাইট দিয়ে করা হচ্ছে। কোনো আইসোলেশন গাউন নাই, কোনো নাই, পিপিই কিছু নাই। ওরা নরমাল হাত দিয়েই মানে অপারেটিং রুমে ডাক্তাররা করতেছে। তারপর ধরেন আমাদের আইসিইউতে আসতেছে যারা, মানে আমি গিয়ে ১ম এই মানে আমার বুকের মানে কান্না। কারণ আপনি দেখবেন যে these are our sister, কারণ ওরা আপনার মতো আমার মতো হিজাব পরা আছে। ওরা আপনার মতো এরকম মুসলিম, দাড়িওয়ালা সবাই মানে কোরআনিক ভার্সেস পড়তেছে, হাসবুনাল্লাহ নিয়ামাল্লাহকে সবাই দোয়া পড়তেছে। আপনি জানেন সে আপনার ব্রাদার। আপনার করতে হবে না, ডিফারেনশিয়েট করতে হবে না। দে আর গাজা, পিপল অফ গাজা, আর আই এম ফ্রম বাংলাদেশ। আপনি জানেন যে দে আর ইয়োর সিস্টার। আপনি ইজিলি আপনি ওদেরকে মানে বুকে টেনে নিতে পারবেন। এবং আমি পরিচয় দেওয়ার পরেই ডক্টর নারমিন আমাকে নিয়ে এসে সবকিছু দেখালো, করালো। তারপরে মানে আমার মানে এই বাচ্চাদের লাশগুলা, মানে লাশ না, বডিগুলা দেখে তখনও ওরা ধরেন ব্রেইন ডেড হয়ে গেছে। জাস্ট ফ্যামিলিকে সান্ত্বনা দেওয়ার জন্য ওদেরকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু এগুটা দেখার পরে আমার না মনে হচ্ছে যে আমি মানে চিৎকার করে কাঁদি। তখন আমার চোখ টলটলে হয়ে গেছে, আর মানে আমি মানে ফ্রিজ হয়ে গেছি। তখন ডক্টর মোহাম্মদ যে আইসিইউ কোঅর্ডিনেটর আমাকে এসে মানে পরিচয় দিল, করলো। তারপর বলতেছে, "ফারহানা, তুমি এখানে আসছো। উই আর সো গ্ল্যাড ইউ আর হিয়ার।" মানে আমাদের মুসলিম সিস্টার আমাদের জন্য আসছে। এতদিন সব নন মুসলিম, আমরা হোয়াইট নার্সেস, ডক্টর আমরা দেখেছি। কিন্তু আমাদের মাঝে এই ১ম আমরা একটা মুসলিম সিস্টারকে পাইলাম। তারপর আমাকে বলতেছে, "ডোন্ট ক্রাই। ইউ অলওয়েজ হ্যাভ টু লাফ। ইউ নো ইউর নেম মিনস" আমি তখন একটু হাসে বললাম যে, "ইয়াস। ইউর নেম মিনস হ্যাপি। সো ইউ হ্যাভ টু বি হ্যাপি অল দ্য টাইম। উই ওয়ান্ট টু সি ইউ হ্যাপি। উই ওয়ান্ট টু সি ইউ স্মাইলিং, অ্যান্ড
যখন তুমি চলে যাবা তখনও তুমি আমাদেরকে স্মাইলিং ফেস দিয়ে যাবা। কখনোই তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরা কি করব? তারপর থেকে প্রতিটা মুহূর্তে মানে আমরা পেশেন্ট কেয়ার যেটা বলেন বাঁচানোর জন্য ধরেন কোড ব্লু হচ্ছে যে পেশেন্টটা মারা যাচ্ছে, বাচ্চাটা ১ম যে বাচ্চাটাকে আমি ইয়ে করলাম মানে আমার সামনে মারা গেল, ওটা ছিল 8 মান্থস ওল্ড একটা বাচ্চা। এত সুন্দর দেখতে! মানে আমরা বাঙালিরা নরমাল। কিন্তু প্যালেস্টিনিয়ান বাচ্চাগুলা মনে হচ্ছে যে ও যে বেহেশতের একটা সুন্দর কার্লি হেয়ার, চোখ-টোখ, নাক এত সুন্দর। আমি শুধু বাচ্চাটার দিকে তাকায় বলছি যে এই মাটা কিভাবে সহ্য করতে পারে? আমি হলে তো পাগল হয়ে যেতাম। মাটা আসলো, মাটা এসে বাচ্চাটাকে আদর করে দিল। হাসবুনাল্লাহ নেয়ামুল ওয়াকিল একটু মানে কান্নাকাটি করলো। তারপরে আমরা রেপ করে ইয়ে করে ওরা নিয়ে গেল। মানে নরমাল। ওদের চোখের পানি তখন অলরেডি শুকায় গেছে। মানে আমি অবাক হয়ে গেলাম যে এদের এত স্ট্রেংথ। তারপরে মানে আস্তে, আস্তে তো ধরেন ওই পুরা সময়টা আমি আলহামদুলিল্লাহ ওই আল-আকসা হসপিটালেই ছিলাম। আমাদের আর ইভাকুয়েট করতে হয় নাই কিংবা অন্য কোনো হাসপাতালে যেতে হয় নাই। কিন্তু এভরি সিঙ্গল ডে আপনার এই ছোট বাচ্চাগুলা এরা এইম করে ইয়ে করে। কোয়াডকপ্টার কিংবা হেলিকপ্টার যা দিয়ে এরা ইয়ে করছে বম্বিং যেটা করতেছে। ছেলেদেরকে এইম করে ফার্স্ট অফ অল ইন দ্য হেড। একদম ব্লো আপ করে দিবে যাতে আপনার ব্রেইন ম্যাটার পর্যন্ত বের হয়ে যায় এবং ছেলেদের গ্রোইন এরিয়া যেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল যে আর্টারি যেগুলো আপনার ওগুলা মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলে আমাদের পক্ষে কারো পক্ষে ওটা এত ইয়েতে স্টেট অফ আর্থ থাকলেও মানে বাঁচানো সম্ভব হয় না এই জিনিসগুলা। আর এদের এইজ লিমিট হচ্ছে কি আপনার ধরেন আনটিল 34-35। আমি কখনো 50 অ্যাবাভ এদেরকে টার্গেটেড দেখি নাই আনলেস মানে বাসা ভেঙে পড়ছে কিংবা এরকম, কিন্তু টার্গেটেড ইয়েগুলা। তারপরে মেয়েরা প্রেগনেন্ট মহিলা, এবার তো আরো বেশি দেখলাম প্রেগনেন্ট মহিলারা পুরা বার্ন হয়ে গেছে বুঝছেন। তখন হোয়াইট ফসফরাস ওরা ইউজ করতেছিল, সো হোয়াইট ফসফরাস দিয়ে পুরা বার্ন হয়ে গেছে, পুরা বার্ন হয়ে একদম লাল হয়ে গেছে। তারপরেও সে মানে মানে লিটারালি একটু করে কথা বলতে পারতেছে। তার পুরা বডিটা বার্ন হয়ে গেছে। যেহেতু ওরা বোরখা পরা ছিল, ওদের বোরখা আমাদের বোরখার মতো অত পাতলা না, অনেক হেভি। সো অনেক কিছু বোরখা পরার কারণে এবং বোরখার নিচেও ওরা কাপড় পরে। সো ওই কাপড়টার কারণে ওর বডিটা অনেকটা প্রোটেক্টিভ ছিল, যেগুলা আর্মস আর লোয়ার এক্সট্রিমিটি মানে নিচের দিকে এগুলা পুড়ে গেছে এবং পুরা গলার এইটা পুড়ে গেছে। তো ইভেনচুয়ালি ও প্রেগনেন্ট ছিল। তো ও প্রেগনেন্ট ছিল 27 উইকস। তো বাচ্চাটা মারা গেছে। আর তারপরে ৬ দিন মানে মানে ওরকম করছে, মানে সাফার করছে। কিন্তু ওকে আমি কখনো স্ক্রিম করতে দেখি নাই। মানে আমি ওর চোখটা এত বার্ন হয়ে ওর মানে ক্রাস্টি হয়ে গেছে। আমি মানে কোনো মানে চোখের তো কোনো ওষুধও নাই যে দিবেন ড্রপ। আমি শুধু স্যালাইন ওয়াটার দিয়ে যে ফ্লাশ দিয়ে একটু সফট গজ দিয়ে ঠান্ডা করে একটু যাতে মানে চোখটা সেভ হয় ওইটার জন্য করতেছিলাম। ওর ব্যথায় মানুষের মারা যাওয়ার কথা। মানে আমি তো আমেরিকান পেশেন্টদেরকে দেখি মানে একটু টাচ করলেই মানে দুনিয়ায় উল্টায় চিৎকার করবে। কিন্তু ও আস্তে করে বলে যাচ্ছে হাসবুনাল্লাহ নিয়ামুল ওয়াকিল দোয়া পড়তেছে। তারপরে ওর হাসব্যান্ডটা যখন আসে তখন হাসব্যান্ড এসে হাত ধরে ওকে বলে যে মানে আল্লাহর উপর রাখো এবং ইনশাআল্লাহ তুমি উইল গেট বেটার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমি আছি মানে এরকম। তারপরে ইভেনচুয়ালি মানে উইথিন 6 days শি ইজ গন। তারপর মানে আমি ওর হাসব্যান্ডটাকে দেখলাম আইসিইউর সামনে জাস্ট ফ্লোরে শুয়ে মানে বসে আছে। there is no expression, there is nothing। মানে মানে ওকে দেখে আমার বুকটা ভেঙে চুরমার হয়ে গেল বুঝছেন। ইন বিটুইন আপনার প্রতিদিন আমরা দেখছি যে বাচ্চাদেরকে নিয়ে আসতেছে এই 4-5 ইয়ার্স, 10-12 ইয়ার্স। আর তখন আরেকটা জিনিস ছিল ডায়রিয়া, যেটা হেপাটাইটিস এর ইনফেকশন। যেটা ওরা হেপাটাইটিস ইনফেকশনটা হচ্ছে আপনার ওরা তো আর মানে যেহেতু হেলথ কেয়ার সিস্টেম ইজ সো ব্রোকেন, ওরা সহজে
মানে হাসপাতালে আসছে না। 4-5 ডেজে মানে এত ডায়রিয়া, ভমিটিং হতে, হতে ওরা যখন আসতেছে তখন অলরেডি ওরা মাল্টি অর্গান ফেইলিয়ার এ চলে গেছে। তখন ওদেরকে নিয়ে এসে আমরা করলাম, ডায়ালাসিস দেওয়া হলো। সামহাউ ইনফেকশন ইন দ্য লাংস, ইন্টিউবেট করা হলো, লাইফ সাপোর্টে দেওয়া হলো। এটার 2-3 দিন পরেই তারপরে ইয়াং মেয়েটা ধরেন ফার্স্ট যেটা ছিল 14 আরেকটা ছিল 19। আমি প্রত্যেকটা মানে দিনে এত পেশেন্ট আসছে কিন্তু আমি প্রত্যেকটা পেশেন্টের এইজ, ইয়ার, ফেস এগুলো এরকম এখনো বলতে পারি। এই তো এই যে একদিকে এরা হেপাটাইটিস এর ইনফেকশনের কারণে ইনফেক্টেড হয়ে আসতেছে, আরেকদিকে ওরা এক্সপ্লোসিভ ইনজুরি নিয়ে আসতেছে। সো এই যে ডাক্তার, নার্স আমরা সবাই দৌড়াইতেছি এবং eventually আমরা জানি যে আমরা কিছু করতে পারবো না। There is nothing to do. There is no like sterile gauze, sterile gloves or like whatever we get, we try to make something up. তারপরে ধরেন একটা পেশেন্ট ছিল, ওর রাইট সাইডের ইনজুরিটা এত ওপেন ছিল যে you can see the lungs pumping, moving. So the সার্জন এসে কোনো কিছু ছাড়া, তার হাতে গ্লাভসও নাই, তারপরে কোনো রকম দৌড়ায় গিয়ে একটা খুঁজে গ্লাভস নিয়ে আসলাম, রেগুলার গ্লাভস নিয়ে এসে সে পুরা জিনিসটা মানে সুচার করে করে পরে করা হলো। তো ইভেনচুয়ালি আফটার 4-5 days he didn't make it. বাট এই যে চেষ্টাগুলা করা হচ্ছে, কিন্তু মানুষের আমি শুধু ডাক্তার নার্সদেরকে দেখি, এদের আর আমরা যখন অফ টাইমে এদের ব্যাকগ্রাউন্ড গুলা শুনি, কারো ফ্যামিলির 9-10 জন করে মারা গেছে, পুরা হোল তাদের বাসাটা মানে বম দিয়ে করে ফেলছে, এবং ওয়ান অফ দ্য নার্স জাস্ট ফিনিশ দ্য শিফট অ্যান্ড ওয়েন্ট হোম। আর ওরা তো মানে বাবা, চাচা, ভাই, বোন ওরা সবাই একই বিল্ডিং এ থাকে, মানে এক্সটেন্ডেড ফ্যামিলি সহ। ও যাওয়ার পরে 15 অফ হার ফ্যামিলি মেম্বার, মানে 15 জন ফ্যামিলি মেম্বার সহ পুরা মানে ওই বিল্ডিংটাই মানে একদম ব্লাস্ট করে চলে গেছে। সো নোবডি ইভেন স্টিল বিল্ডিংটা ওরকম আছে। আন্ডারনিথ দেয়ার 15 পিপল আর দেয়ার। তো তখন ওর বান্ধবী এসে আমাকে বলছে যে, ফারহানা, I walk by the house and I can hear them calling me. মানে বলে আমি ওদেরকে মানে শুনতে পারি যে ওরা আমাকে মানে হেল্পের জন্য কল করছে কিংবা আমার নাম ডাকছে, যে আমি ওই সাইডেই যেতে পারি না। যে এই 15 পিপলকে আমি জানি, 15 পিপলের সাথে আমি কত কথা বলেছি, কত করেছি, কিন্তু এই যে এটা সবার স্টোরি। তারপরে আরেকজন নার্স, he has 2 boys and his wife is pregnant with 7 to 8 weeks 8-month old baby. তো ওরা বলছে যে এটা সেফ এরিয়াতে মুভ করতে। তো ওর ওয়াইফকে সেফ এরিয়াতে মুভ করছে, তখনই শুনলো যে ওরা ওই বিল্ডিংটাই বম করছে এবং ওর ওয়াইফকে কোনো রকম মানে শরীরের অর্ধেকটা নিয়ে বের করে আনা হয়েছে মানে এমার্জেন্সি রুমে। তারপরে তো সব ডাক্তার নার্সরা মানে তখন ওইখানে আমি ছিলাম না ইয়ারে, তো সবাই ট্রাই করলো, কিন্তু ওই 1 ঘন্টা ট্রাই এর পরে মানে আপনার পুরা বডির অর্ধেকটা উড়ে গেলে তো আর এত ব্লিডিং এর কারণেই ও মানে মারা গেল। আমি তখন তখন মানে ফিরে এসে বলতেছে যে হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল, আমি আমার বাচ্চাদেরকে আমি এখন কি বলবো, মানে হোয়াট আই এম গোনা সে টু মাই কিডস। তো এই ট্রমাগুলো হচ্ছে গিয়ে আপনার প্রতিদিন হচ্ছে, নট অনলি লাইক দ্যাট ওয়ান্স এ ডে, এভরি ডে এই ইয়েগুলোর মধ্যে দিয়ে ওরা যাচ্ছে। তো ওখানে থেকে মানে আর বিইং অ্যান আমেরিকান, যে আমি এখানে ইনকাম করি, আমি এখানে ট্যাক্স পে করি, আমার টাকাতে এগুলা হচ্ছে, মানে কি ধরনের গিল্ট আপনার মধ্যে আসে ওই জিনিসটা মানে ওখানে না থাকলে। এবং বিইং এ মুসলিম সবকিছু মাথার মধ্যে সবকিছু ঘুরতে থাকে। এবং আমার শুধু মনে হয় যে আমরা হলিউডের কত মুভি দেখি, ওয়ার মুভি দেখছি, দেখি আমরা ইয়েতে দেখি, কিন্তু আমি ওই মাঝখানে বসে চিন্তা করি যে আমি কি এটা আসলে রিয়েল ওয়ার্ল্ডে আছি নাকি আমি স্বপ্ন দেখছি। আমি প্রতিদিন ভাবি আমি স্বপ্ন দেখে আমি স্বপ্ন ভেঙে উঠে সব দেখবো যে সবকিছু নর্মাল, কিংবা এটা আমার দুঃস্বপ্ন ছিল। এই প্রথমবারের যে এক্সপেরিয়েন্সটা আর খাবারের কথা, তখনকার মানে জুন জুলাইতে ইসরায়েল থেকে ওরা যদিও ব্লক করে রাখছে হিউম্যানিটেরিয়ান এইড, বিশাল বিশাল ট্রাকগুলো আমরা আসার সময় দেখেছিলাম,
ওগুলা ঢুকতে দিচ্ছে না। কিন্তু ওরা ইসরায়েল থেকে সমস্ত ফ্রুটস, ভেজিটেবল পাঠাচ্ছিল। এবং এক্সট্রিমলি এক্সপেনসিভ, মানে বাজে কোয়ালিটির টমেটো, মানে ভেজিটেবল যেগুলা ইউজুয়ালি মানুষ ফেলে দিবে, এই টাইপের গুলাই আপনার সবচেয়ে ইয়েতে মানে বিক্রি করতেছে, এবং মানুষ ওটুকুই তখনও পাচ্ছিল। তো আমরা যারা মানে এএমটি যারা, আমাদের জন্য হাসপাতাল থেকে একটা প্যাকেজে করে রাইস দেয়। রাইসের মধ্যে বিনস টাইপের কিছু জাতীয় থাকে। তো ওই বিনসটাই আপনার ধরেন ৪-৫টা, মানে আপনি বিনসগুলা ৪-৫টা খুঁজে বের করতে পারবেন। তো ওই জিনিসটা আপনার ইয়েছে যে আমার একটা জিনিস আমি ইউজুয়ালি একবেলা খাই। আমার অনেক বছরের অভ্যাস সেটা, যে আমি একবেলা খাওয়ার চেষ্টা করি। আর হাসপাতালে গেলে এত ইয়ের কারণে খেতে ইচ্ছা করে না। আমার কাছে আমি ওইটুকু, ওই যে বিকাল ৪টার দিকে আমাদের জন্য যে ইয়েটা আসতো, খাবারটা আসতো, ওটাই আমার কাছে আনার ছিল। আর আমার কাছে যে আইভি ফ্লুইড, যে পানির বোতলটা ছিল, ওই পানিতে হাইড্রেশনের জন্য আমি ইলেকট্রোলাইট কিছু নিয়ে গেছিলাম প্যাকেটে করে। ওটা খেলে আমার অসুবিধা হতো না। কিন্তু আপনার তখন যেহেতু আমি বাইরে আপনি ইয়ে দেখতে পাচ্ছি যে ফ্রুটস ভেজিটেবল ছিল, এক্সপেন্সিভ হলেও মানুষ কিছু কিনতে পারতেছে। এম তারপরে বিভিন্ন অর্গানাইজেশন গুলার অ্যাক্টিভিটিস আরো বেশি ছিল। এখন হয়তো ছড়ায় পড়ছে, আমি অতটা ইয়ে দেখছি না। কিন্তু তখন মোটামুটি একটা ইয়ে ছিল, মানসিক একটা শান্তি ছিল যে খাবারটা ওদের আছে। মানে খাবারটা পাওয়া যাচ্ছে, ফলাফল পাওয়া যাচ্ছে, তারপরে দোকানের সামনে ব্রেড পাওয়া যাচ্ছে। আর ইউএন থেকে আপনার তখন ফ্লাওয়ার কিংবা রাইস এগুলা কিছু, কিছু জিনিস ওরা প্রোভাইড করতেছে, ওয়াটার। মানে এগুলা দেখলে একটু শান্তি পাচ্ছি। কিন্তু এইবার যেমন আমরা গেলাম, এবার আমরা আল আকসা থেকে, আল আকসা যেহেতু মিডলে, আমরা নর্থে গেলাম। নর্থে আমরা ১ম কয়েকটা টিম, আল শিফার যে ডিস্ট্রাকশন আপনি দেখেছেন, ওটার মধ্যে ওরা পিছন দিকে একটা ছোট কয়েকটা বিল্ডিং এ এমার্জেন্সি আর আইসিইউ। যেদিন ১ম ঢুকলাম, সেদিনই আমরা লিটারেলি বেড-টেড ক্লিন করে আমরা ১ম পেশেন্টটাকে আইসিইউতে নিয়ে আসলাম। সো মানে আই এম সো হাম্বল অ্যান্ড ব্লেসড। আমার কাছে মনে হয়েছে যে আমি কিভাবে এই জিনিসটা মানে পার্ট হইলাম। মানে মানে হোয়াট এ ব্লেসিং দ্যাট আইসিইউ আবার শুরু হচ্ছে। আমরা ওদের রেজিলিয়েন্সটা দেখে আমার কাছে মনে হয় ওরা ভাঙা জিনিসগুলো ওই হাসপাতাল থেকে নিয়ে আসতেছে। নিয়ে এসে দেখতেছে যে আম আমরা ইয়ে করতে পারি কিনা, এটা ইউজ করতে পারি কিনা। আমরা ওইটা বসে, বসে পরিষ্কার করতেছি। সমস্ত ডাস্ট আর ইয়েগুলা। ওটা মানে এখন মোটামুটি অনেক 12 বেডের আইসিইউ হয়েছে। তো এইবার গিয়ে আমাদের জন্য যেমন মোটামুটি ওরা ৩ তলায় মেইল ডাক্তারদের রুম ছিল। মেইল ডাক্তারের পরিমাণ এখন অনেক বেড়ে গেছে। আমাদের যে অর্গানাইজেশন প্যানসমাম প্যালেস্টিনিয়ান অস্ট্রেলিয়ান অর্গানাইজেশন, ওরা আরো ডাক্তার পাঠিয়েছে, ডাক্তার নার্স পাঠিয়েছে। সো ও মানে ছেলেদের আমি আমার দিকে একাই ছিলাম যেহেতু আমার রুমে। তো অনেক নার্স ডাক্তাররা এসে আমার সাথে যে মানে ইফতার করতো। তো যেহেতু ৪টার দিকে ওই ভাতের যে প্লাস্টিকের র‍্যাপ করা ভাতটা আসতো, তো আমি বলছি যে ৪টার সময়ই তো খাইতে হবে, তাহলে আর কি? মানে রোজা রেখে ছাড়া তো আর কোনো উপায় নাই। তো তখন ওরাও এসে আমার সাথে ইয়ে করতো। আমরা ধরেন আম আইসিইউতে এই দৌড়াদৌড়ি করতেছি, বাচ্চাটা মারা গেল, ইয়ে করা গেল। তারপরে এসে আবার নিজেরা, ওরাও হাসি খুশি এই আমরা হয়তো টমেটো সস বানালাম, এই করলাম। এই টমেটো সস আর কিউকাম্বার ছাড়া তো আর কিছু নাই। তো এইবার দেখলাম যে এই গাজা সিটিতে নর্দার্ন পার্টে আমরা প্রত্যেক রাতে ঠিক ধরেন তাহাজ্জুদ টাইমে আপনি ওঠার, তাহাজ্জুদের জন্য উঠলাম কিংবা ইয়ে করা, এই টাইমে ওরা শুরু করবে এবং ফজর পর্যন্ত ভম ভম করে, মানে চারিদিকে বম পড়তেছে এবং বিল্ডিংটা পর্যন্ত মানে শেকি। আমি জানি যে ওরা ওরা পিন পয়েন্ট করতে পারে কোন বিল্ডিং এ আমেরিকানরা আছে, আমেরিকান কিংবা অস্ট্রেলিয়ান, ফ্রেঞ্চ ডাক্তার যারা আছে। আমরা যারা মানে আমি যে আমেরিকা থেকে গিয়েছি, আমার এক্সাক্ট লোকেশনটা ওরা জানে। সো ওরা আম যদি বম করতেও চায়, তাহলে মেইনলি ওরা হয়তো আগে ওয়ার্নিং দিবে, কিংবা ইউজুয়ালি বম করে না সাধারণত আমাদের এমার্জেন্সি টিমের যে ফরেন ডেলিগেট যারা আছে। শিফা হাসপাতালে ১ম এ গিয়ে আমি যে ভিডিওগুলা দেখলাম, কিংবা আমি গিয়ে
পুরা হাসপাতালটা ধরেন একটা সবচেয়ে স্টেট অফ আর্ট হসপিটাল ছিল। এখানে যেমন বিশাল, বিশাল হসপিটালগুলা আছে। ওরকম বিশাল হসপিটাল যেখানে আপনার কিডনি ট্রান্সপ্লান্ট, হার্ট ট্রান্সপ্লান্ট সবকিছুই হতো। এবং অন্যান্য জায়গা থেকে ইভেন সবাই ওরাই বলছে যে ওয়েস্ট ব্যাংক থেকে এসে ওরা অবাক হয়ে যেত যে গাজার ভিতরে এত সুন্দর একটা হাসপাতাল। কারণ এখানে বিভিন্ন ফরেন এজেন্সি, ডক্টরস উইদাউট বর্ডার্স কিংবা নরওয়ে থেকে, সাউথ আফ্রিকা থেকে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই সমস্ত মুসলিম কান্ট্রি থেকেও অনেক, কাতার এবং অনেক ফান্ডিং দিয়ে অনেক সুন্দর একটা হাসপাতাল ছিল। তো ওইখান থেকে ধরেন প্রতিদিনই যেই এবার যেটা দেখলাম যে এই বাচ্চাদেরকে এক্স্যাক্টলি আপনি জানেন কোথায় বাচ্চা একটা পেশেন্ট আসতেছে, আপনি জানেন এরা মানে আইদার ব্লো আপ ইনজুরি উইথ মানে এক্সপ্লোসিভ ইনজুরি, ব্রেইন আউট, সামথিং লাইক দ্যাট, অলরেডি কোমাটোস, মানে আনরেসপন্সিভ। এবং একটা বাচ্চা আছে যে নট অনলি ব্রেইন ইনজুরি, তার পিছন দিকের মানে ইনজুরিটা এত ডিপ যে আপনি স্পাইনাল কর্ডের প্রত্যেকটা স্পাইন কাউন্ট করতে পারতেছেন। মানে ব্লিডিং করে যাচ্ছে। আমরা জানি যে ও হয়তো মানে 1 ডে, হাফ ডে, মানে মানে এখনই হয়তো চলে যাবে। তো লাইফ সাপোর্টে দেওয়া আছে। ও এর মধ্যে এরকম করে 2 দিন করলো, সারভাইভ করলো। তো 2 দিন পরে মানে ওর পুরা ফ্যামিলিটা, 12 মেম্বার্স অফ হিজ ফ্যামিলি, আঙ্কেল, আন্ট, দাদা, দাদি, নানা, নানি সবাই মানে লিটারালি গন। This is the 2 years old only survived, like survive, সবাই বলতেছে সারভাইভ। কারণ আমরা তো মেডিকেলি আমরা জানি যে জিসিএস স্কোর মানে যেটা গ্লাসগো কমা স্কেল, যেটা আমরা করি নিউরোলজিক্যাল, ওটাতে সে 3, মানে সবকিছুই শুধু লাইফ সাপোর্টেই বেঁচে আছে। 2 দিন পরে ও মানে পরে হার্ট রেট ইভেনচুয়ালি স্লো ডাউন করে একদম 0-তে চলে আসলো। তারপরে আমরা সবাই মানে পাশে দাঁড়াই। সবাই মানে সব ডাক্তার, নার্স, আমি সবাই গিয়ে ওর কপালে একটু চুমু দিয়ে আমরা আসলাম। তো আরেকজন নার্স দেখলাম যে আমি চুমু দেওয়ার সময় সে ছবি তুলছে। তো এদের সবার কথা হচ্ছে যে, ফারহানা, we want you to go out there, tell our story, যে তুমি বাইরে গিয়ে আমাদের স্টোরিগুলা তুমি ওদেরকে বলো যে হোয়াটস হ্যাপেনিং ইন গাজা। we don't need your financial help. আমরা আপনাদের মানে ফাইন্যান্সিয়াল হেল্প চাই না, আমরা ডোনেশন চাই না। আমরা চাই যে ওয়ার স্টপ হোক, উই ক্যান রিবিল্ড গাজা আওয়ারসেলভস। মানে ওরা এত রেজিলিয়েন্ট যে মানে আমার চোখের সামনেই যে বিল্ডিংটাতে আমরা আছি, সেই বিল্ডিংটাতে মেডিকেল ইউনিট ওরা 2nd ফ্লোরে তৈরি করলো। 1st ফ্লোরে আইসিইউর 12 বেড ওরা কয়েকদিনের মধ্যেই করলো। এমার্জেন্সি ডিপার্টমেন্টটা যদিও একটু খুব ছিল যে কেওয়াস, কারণ আপনার এত লোক ঢুকলে ম্যাস এগুলা হলে একটু অসুবিধা হয়। তো জিনিসপত্রের মানে যে মানে স্কারসিটি, ওটা আপনার সবসময় দেখা যাচ্ছে যে এটা নাই, ওটা নাই, না মানে ক্লিনিং প্রোডাক্ট নাই, কিংবা আপনার সার্জিক্যাল ইকুইপমেন্ট নাই, কিংবা ইন্টুবেট করবেন প্রপার সাইজ নাই, এগুলা সবসময়ই আছে। তারপরে ওরা মানে আর যেখানে আশেপাশেদের সবাই এই যে বমিং করে গাজা সিটিটাকে উড়াই দিছে। আপনি গাজা সিটিকে ধরবেন যে মতিঝিল বাংলাদেশের সবচেয়ে বড় বিজি এরিয়া, মানে আমাদের সময় ছিল, আমি এখন অতটা বুঝতে পারি না ঢাকা। তো ঠিক সবচেয়ে বিজি এরিয়াতে সবচেয়ে বড় বড় বিল্ডিং যেগুলো আছে, ওই জায়গাটা হচ্ছে আল শিফা হসপিটাল। ওই জায়গাটা পুরা উড়াই দিছে আস্তে আস্তে, মানে ধরেন পুরা সব মানে এক্সটেন্ড করছে। কিন্তু ওই জায়গাটা পুরা হাসপাতাল সহ পুরা জায়গাটা উড়াই দিছে। তো আমাদের প্রথম যখন ওরিয়েন্টেশন হলো, আমরা আশেপাশে ঘুরলাম, দেখলাম। সবচেয়ে বড় জায়গা যেটা করছে যে পিছন দিকে, হাসপাতালের পিছন দিকে আপনি হয়তো দেখছেন যে ইউএন মেম্বার্স অ্যান্ড ওরা বের করছে যে মোর দেন 300 ডক্টরস অ্যান্ড নার্সেস ওয়ার বারিড ইন এ ম্যাস গ্রেভ। আর ওদের পরনে মানে ডাক্তারদের ছিল, ডাক্তার নার্সদের পরনে সবার ইউনিফর্ম ছিল। সো ইউ ক্যান মানে টেল, এবং অনেকের আইডিও ছিল সাথে। সো মানে ওই গ্রেভ এরিয়াতে
মানে পুরা মানে ডিস্ট্রাকশন হয়ে ইয়ে করছে এবং সবাই অনেকে লাশগুলা তুলে নিয়ে গেছে। তো গ্রেভ গুলা আছে। এম অনেকে আবার ওখানেই মানে বারিয়াল প্রসেস ওখানেই হয়ে গেছে। কিন্তু ওখানে না আমার সবচেয়ে অদ্ভুত লাগছে একটা আমাদের দেশের নিম গাছ। এত সুন্দর করে পার্পল কালারের নিম গাছটা মানে কোথাও কোনো গাছ নাই। ওরা কিন্তু সব গাছ উপড়ায় ফেলে দেয়। ওরা ইয়ে দিয়ে বুলডোজার দিয়ে প্রত্যেকটা গাছ তুলে ফেলায় দেয়। সো গাজাতে কোনো গাছ নাই। আপনি যে বলবেন যে ওরা ফ্রুটস খাবে কিংবা অলিভ ছিঁড়ে খাবে, কোনো ধরনের গাছ নাই। প্রত্যেকটা গাছ ওরা উড়ায় দিছে। কিন্তু ওই নিম গাছটা এত সুন্দর করে ওই মানে ম্যাস গ্রেভের উপরে আমার কাছে মনে হচ্ছে যে মানে অদ্ভুত লাগছে। মানে ফিলিংসটা যে মানে এক্সপ্রেস করা যায় না। তারপর আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি কোথায় আছি? যে কি মানে কি ধরনের সিচুয়েশন? আমার পায়ের আশেপাশে সব আপনার মেডিসিন। আপনি সব ডিস্ট্রয়েড হাফওয়ে ধরেন ব্লাড থিনার গুলা কিংবা অ্যান্টিবায়োটিক কিংবা টিউবিং আ তারপরে ডায়ালাসিসের ইকুইপমেন্ট গুলা সবগুলা ডিস্ট্রয় করে ওরা পিছন দিকে ছড়ায় রাখছে। আপনি হাঁটতে গেলেই সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট গুলা ওইখানে ওরা বার্ন করে দিছে কিংবা মানে এতদিন ধরে ওগুলা ওরা মানে সব ইয়ে করছে। তারপরে মানে আপনি পিছন দিয়ে দেখতেছেন সব পুড়িয়ে দিছে। পুরা বিল্ডিংটা এরকম পুড়ায় দিছে। তো মানে আর এখানে আমাদেরকে যারা কোঅর্ডিনেটর যারা দেখাচ্ছে এবং তাদের কাছে হচ্ছে গিয়ে এটা তাদের একটা পার্ট অফ লাইফ। মানে দ্যাটস ওয়ার ডিস্ট্রয়েড। ইট ওয়াজ দেয়ার ফ্যামিলি, ইট ওয়াজ দেয়ার এভরিথিং। মানে ইট ওয়াজ দেয়ার প্রাইড। মানে সবসময় বলতেছে যে তুমি তোমরা এখন আসছো আমরা তোমাদেরকে কিছু দিতে পারতেছি না, কিছু দেখাতে পারতেছি না, তোমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু তোমরা ওই সময় যদি আসতা আমাদের হাসপাতালে ক্যাফেটেরিয়া ছিল, এখানে ক্যাফেটেরিয়া ছিল, ক্যাফেটেরিয়াতে এই ফুডটা এত মজার ছিল, তোমাদেরকে আমরা ইনভাইট করতে পারতাম। তারপরে আমাদের এরকম ৬টা অপারেটিং থিয়েটার ছিল। আমাদের আইসিইউটা স্টেট অফ আর্ট আইসিইউ, নিউরো আইসিইউ, কার্ডিয়াক এরকম আইসিইউ ছিল। তারপরে কতগুলা বিল্ডিং, কতগুলা বেড ছিল। এরকম বর্ণনা ওরা খুব সুন্দর করে দিবে। এমনভাবে দিবে যে মানে তখনই আপনার বুক ফেটে কান্না বের হবে যে এত সুন্দর করে ওরা বলতেছে। তারপরেও যে আমি এবার ৩টা হাসপাতালে ছিলাম। আল নাসের হাসপাতাল যেটা খান ইউনিসের ওদিকে রাফা বর্ডারের কাছে। আর মাঝখানে আমি চলে আসার আগে আল আকসাতে কামব্যাক করছিলাম এবং আল শিফাতে ছিলাম। সো এই প্রতিদিন আমাদের হচ্ছে রাতের বেলা এমার্জেন্সি ডিপার্টমেন্টে দৌড়ানো, ওখানে গিয়ে অর্ধেক 12, 15, 20 পিপল ওরা আসছেই এমনভাবে যে কিছু করার নাই। যে আপনি কিছু মানে আইভি দিবেন কিংবা বাঁচানোর চেষ্টা করবেন। হাত পা একদিকে মানে আলাদা কোনরকম ওরা ওই ব্ল্যাঙ্কেট দিয়ে পেঁচায় নিয়ে আসছে বডিটা। মাথাটা থেকে সব ব্রেইন ম্যাটার গুলো এরকম করে বের হয়ে আসছে। তারপরে আপনি পেটের ইয়েটা বের হয়ে গেছে। মানে এক্সপ্লোসিভ ইনজুরিতে। সবগুলা সব ইয়াং ছেলে। এখানে কিন্তু বুড়া কেউ কাউকে দেখলাম না। যে রেয়ারলি আমি একজন 50 ইয়ার্স ওল্ড কে এক্সপ্লোসিভ ইনজুরিতে মারা যেতে দেখলাম। মানে আনলেস তারা বাড়িতে এসে যাদেরকে টার্গেটে দিয়ে করা হচ্ছে সব ইয়াং ছেলেদেরকে এবং তাদেরকে ব্রেইন এবং গ্রোইন এরিয়া মানে ঠিক পেটের এইখানে করা হচ্ছে যাতে there is no way you can they can survive। আর বাচ্চাদেরকে তো মানে বাচ্চারা হেঁটে গেলেও মনে হয় ওরা ড্রোন দিয়ে করে কোয়াডকপ্টার দিয়ে। তখন মনে হয়েছে যে আসলে পৃথিবীতে মনস্টার বলতে যে বুঝাইছে আমাদেরকে মনস্টারও এরকম হতে পারে না, এইভাবে মানুষকে মারতে পারে না। ওরা নিজেরা যদি কাছাকাছি এসে এরকম বডি পার্টস গুলা দেখতো, এরকম মানুষকে দেখতো, আমার মনে হয় ওরা নিজেরাই পাগল হয়ে যেত। কারণ এগুলা অনেকে এখন শুনতেছে যে ওরা করতেছে, রিফিউজ করতেছে। কিন্তু এই জিনিসগুলা কেম আউট। কারণ ক্যামেরাতে আপনি যতটুকু দেখতেছেন, করতেছেন, ওইটাতে আমার মনে হয় না কোনো মানুষের পক্ষে সম্ভব দ্য রিয়ালিটির সাথে করা। আমার কাছে মনে হয় যে আমাদের মুসলিম উম্মাহ কি করতেছে? Why they are not coming? Why শুধু মার্চ ফর গাজা? Why not march to গাজা? মানে আমার কাছে রাগে আমি যখন আমার হাসব্যান্ড আপনার কথা বলছে যে তুমি মানে থেরাপিস্ট দেখাও কিংবা
তখন আপনার কথা মেনশন করছিল যে তুমি ওনার সাথে কথা বলে দেখতে পারো, যে তুমি যখন ফেরত আসো তুমি প্রচন্ড রেগে যাও এবং প্রচন্ড ইয়ে হয়ে যাও। আমি আর কোথাও যাই না, কেউ ইনভাইট করলেও যাইতে পারি না, মানে খাইতে পারি না। আমি আসার পরে আপনাকে বললাম যে আমি অসুস্থ হয়ে পড়ছি। আমি আসার পরে আম্মা রান্না করছে, এই করছে, আমি খুব মানে ছোট মাছ রান্না করছে, ওটা দিয়ে ভাত খেলাম। তারপরে প্রচন্ড পেটের ব্যথায় আমি বিছানায় শুয়ে থাকলাম। কারণ আমার কাছে মনে হচ্ছে আমি আমি এটা কি সাইকোসোশ্যাল নাকি আমার মানে পেটের ব্যথা হচ্ছে কি কারণে আমি, নাকি আমি গত এই কয়েক সপ্তাহ শুধু কমপ্লিটলি একটু এতটুকু ভাত খেয়েছি, একটু পানি খেয়েছি, একটু শসা খেয়েছি, এটার কারণেই নাকি মানে অ্যাডজাস্ট করতে আমার এত অসুবিধা হচ্ছে। কিন্তু ওই কারণেই আমার কাছে মানে যে মানে প্রচন্ড অ্যাঙ্গার আমার ভিতরে কাজ করে যে হোয়াই ইটস হ্যাপেনিং, ইটস 21st সেঞ্চুরি, এখানে আমরা সবাই সবাই কে নিয়ে পিসফুলি থাকার কথা। সেই জায়গায় আমাদের টেকনোলজি সবকিছু আছে, সেই টেকনোলজি দিয়েই আমরা মানুষকে মারতেছি ড্রোন দিয়ে। মানে হু ইনভেন্টেড দ্য ড্রোন? আমার কাছে মনে হচ্ছে যে হু ইনভেন্টেড দিস থিংস? মানে ড্রোন সবসময় মাথার উপর দিয়ে যাচ্ছে এবং আমি দেখতেছি শব্দটা কনস্ট্যান্ট, ড্রোনের শব্দে কানে কিছু শোনা যায় না। তো তখন আমার মনে হচ্ছিল যে এই যে আমাদের জেনারেশনটা, মানে এরা যে ভিডিও গেম খেলে কনস্ট্যান্ট মানুষকে মারছে, এই যে আপনার যুদ্ধের যেই ভিডিও গেমগুলা, ওগুলা ওরা খেলতে খেলতে ওদের কাছে এত নর্মাল হয়ে গেছে, ওরা ড্রোন দিয়ে কোয়াডকপ্টার দিয়ে মানুষ মারতেছে, দেখতেছে 6 ফুট ডিস্টেন্স থেকে এদেরকে মারে ওরা, এবং কোয়াডকপ্টার ওদেরকে ফলো করে ইয়ে করে। এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে এই সেঞ্চুরিতে এসে ওরা এরকম করে মারতেছে মার্সিলেসলি, এবং পৃথিবী কিছু বলতেছে না। বিশেষ করে আমি এখন দেখতেছি আমেরিকা টার্ন অ্যারাউন্ড। আমেরিকান পপুলেশন মানে 60% আবাব মানে হয় ইয়ে করছে, টার্ন মানে দে নো দ্যাট ইটস রং, দে আর টকিং অ্যাবাউট ইট। বাট বিফোর আপনার কাছে মনে হচ্ছে যে আই এম সো লোনলি। আমার ওয়ার্ক প্লেসে আমি লোনলি, কারণ আমি ছাড়া কেউ মানে সবাই টকিং অ্যাবাউট, মানে সবাই কথা বলতেছে যে হাউ ব্যাড দে আর, মানে ওদেরকে মারা উচিত, ওদেরকে একদম ফিনিশ করে দেওয়া উচিত। তখন আমি একা মনে হয় কি যে মানে আমি আমি কোথায় আছি যে এই মানে ওই আমার ওয়ার্ক প্লেসে থাকাটাই আমার কাছে একটা দুঃসহ মানে সময়ের কাছে, মানে কারণ ওদের সাথে আমি হাসি খুশি কথা বলছি, ইয়ে করছি, আম, ইয়ে, মুসলিম ডাক্তার দিয়ে ভরা, ওদের সাথে কথা বলতেছি, ওরা আমার সাথে কথা বলতেছে, ইয়ে করতেছে, কিন্তু মানে কখনো গাজার কথা নোবডি পিকস আপ, নোবডি টকিং। তারপরে এত র্যালি গুলাতে আমরা যাচ্ছি স্যাটারডে সানডেতে, আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে সবাই আমরা খুবই ইনভলভ ছিলাম। আম, তো আমার মেয়েও ইউনিভার্সিটিতে যে এনক্যাম্পমেন্ট ছিল, আমি তো ভয়ে অস্থির জোরে মাইরে পিঠে শেষ করে ফেললো কিনা। আলহামদুলিল্লাহ শি ওয়াজ সেফ। তো তখন আমার কাছে মনে হয়েছে যে বিশেষ করে ফিরে আসার পরে আমার অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় যে আমার আমার অনেক বন্ধু বান্ধবী এখন আমার সাথে আর অতটা কথা বলে না, দ্যাটস ফাইন, আলহামদুলিল্লাহ। কিন্তু মানে আমার সাথে যোগাযোগ রাখাটাই মানে মানুষের কাছে মনে হয়েছে যে বিপজ্জনক। আমি অবাক হয়ে যাই যে তোমরা কথা বলো না, স্পিক আপ করো না, দ্যাটস ফাইন, কিন্তু অনেকে মানে আমাকে বলছে আসলে আমার ছেলে ইউনিভার্সিটিতে যাবে, অ্যাপ্লাই করবে, তাই আসলে আপনার সাথে আমি না মানে কোনো যোগাযোগ রাখি নাই, সরি ভাবি, এরকম। আমি অবাক হয়ে গেছি, আমাদের ইমান কোথায় গেছে যে আমরা আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশক্তিমান বলতেছি, কিন্তু ওই যে ফিল্টার যেটা একটা আছে যে আমরা বলি কিন্তু আমরা বিশ্বাস করি না যে আমার বিপদ যা কিছু হবে আল্লাহ আমাকে প্রোটেক্ট করবে। আমি যেখানে যাই আল্লাহ যদি আমাকে মেরে ফেলে তাহলে দ্যাটস আল্লাহ সুইস। কিন্তু আমি আমি কেন মুসলমান হয়ে, আমি কেন এই দেশের সিটিজেন হয়ে আমি কেন মানে প্রতিবাদ করতে পারবো না? আমার কাছে তো সবচেয়ে বড় ইয়েটা আছে যে আমার সিটিজেন হিসেবে আমার প্রতিবাদ করার রাইটস আছে, আমি সবকিছু করি। আমি যে এই র্যালিগুলাতে যাচ্ছি, সবগুলাতে কারা আছে? হোয়াইট, এখন নতুন আরো কোরিয়ান, জাপানিজ, যত ধরনের ইমিগ্রান্ট, সেকেন্ড জেনারেশন যে ইমিগ্রান্ট যারা আছে, যারা এই দেশে বর্ন, ইয়াং জেনারেশন যারা 17, 18, 19, 30s এরকম এরা যাচ্ছে। আপনি গে লেসবিয়ান যারা আছে ওরা যাচ্ছে।
এম, তো তখন আমার কাছে বাট দের ইজ নো মুসলিম কমিউনিটি, দের ইজ দ্যাট পার্ট ইজ মিসিং। সো মানে আপনার এই গাজা থেকে মানে মানে আপনার এই যে বর্ণনাগুলা যে আপনি কি ধরনের রোগী দেখলাম দেখলাম, এগুলোর বর্ণনাতে ধরেন আপনারা বিভিন্ন মানুষের কাছেও শুনেছেন, আপনারা দেখতে পারতেছেন। কিন্তু এই এই মিশনটা শেষ করে আসার পরে আমি যখন চলে আসতেছি, there is no flower. ইউএন আমরা আসার পথে ইউএন এবং WHO দুইটা ওয়্যার হাউসেই গেছি, কারণ আমাদেরকে ওখানে ওরা স্টপ করে গ্রিন চ্যানেলের জন্য অপেক্ষা করতেছিল। there is nothing in the few in a corner, in a few boxes of some are from some things, medical equipment from Middle Eastern countries. তখন আমার কাছে মনে হচ্ছে তোমরা এই মানে এটা হচ্ছে গিয়ে তোমাকে পুরা সারা শরীর রক্তাক্ত করে হার্ট ওপেন করে হার্টটা ছিঁড়ে ফেলায় দিয়ে সাধারণ আপনার মলম দিয়ে বলতেছি যে নাও মলমটা দাও। মানে আমার কাছে তাই মনে হয়েছে যে তোমার পুরা মাথা থেকে বডিটা পর্যন্ত উড়াই দিয়ে তারপরে আমি একটু মলম দিয়ে বলতেছি যে নাও তোমার জন্য এটা দিলাম। আমি এমনি অলওয়েজ আউটস্পোকেন এমনি সবসময়ই ছিলাম, কিন্তু এখন ধরেন যে কোনোখানে কথা বলতে গেলে করতে গেলে আপনি মসজিদে যান কিংবা এখন সবাই কেন জানি মানে গাজা ইজ এ ব্যাক অফ দেয়ার মাইন্ড, কিংবা ইট ডাজন্ট ম্যাটার, অর আপনার তেমন কেউ মানে স্পিকিং আপ মানে দের ইজ নাথিং। সো সেকেন্ড টাইম আসার পরে মানে আই এম রিয়েলি স্কেয়ার্ড ফর মাই সেলফ দ্যাট যে আমি কাজে ফেরত যাব, আমি এভরিডেতে মানে কি করব, যে আমার ইনশাআল্লাহ মানে কোরআন পড়া কিংবা নামাজ পড়া এই জিনিসটা করবে। কিন্তু মানে অন্যান্য দিক থেকে কনস্ট্যান্ট আমি ওদের সাথে কথা বলছি, ওরা আমাকে আমি আসার আগে ওরা এত গিফট দিছে সমস্ত ধরেন এরকম কিফিয়া, তারপরে আবায়া, হিজাব, তারপর আমার মেয়ের জন্য ওরা এত কিছু গিফট দিছে। ওরা মানে সবসময় মেহেরিনে আমার মেয়ের গল্প শুনতে চায়, সবাই ওর জন্য গিফট দিছে। তারপরে বলে যে তোমার মেয়ের বিয়ের সময় আমরা যাব ইনশাল্লাহ। আমি অবশ্যই ইনশাল্লাহ, তোমরা মানে সব ওপেন হলে সবাই তোমরা আসবা। এই মানে এই ছোট ছোট প্ল্যানগুলো আমরা করি। কিন্তু গতবারও যেরকম আমি আলাক্সা হসপিটালে যে ছিলাম, একজন ডাক্তার সে মারা গেছে, একজন নার্স সেও মারা গেছে। তো আমি যখন গেলাম তখন ওরা সবাই বললো যেন ও মারা গেছে, যেন মাহমুদ মারা গেছে। তখন মানে আমি জানি মারা গেছে, কারণ ওরা অলরেডি আমাকে বলছিল। তখন আরেকজন নার্স এসে বলে যে জানো, যেদিন মাহমুদ মারা গেছে সেদিন আমার ছেলে হয়েছে, সেই জন্য আমি ওর নাম রাখছি মাহমুদ। মানে এই জিনিসগুলা। আর ওরা মানুষ হিসাবে কিরকম, ওরা মানে আমি আমার যেগুলো স্ন্যাক্স যতটুকু নেওয়া সম্ভব আমি নিতাম, আমি নিয়ে গিয়ে ওদেরকে দিতাম, ডাক্তার নার্স যারা ছিল। কারণ সকালবেলা ওই চা ছাড়া তো কিছু নাই মানে কোনো স্ন্যাক্স হিসাবে। তখন মানে আমরা হলে হয় কি জাস্ট গ্র্যাব করে নিয়ে আমাদের পছন্দ মতো নিয়ে চলে গেলাম। ওরা একটা ছোট নেবে, নিয়ে বাকি সবাই পাইলো কিনা ওই জিনিসটা আগে জিজ্ঞাসা করবে, ওকে দাও ওকে দাও, ওরা নিছে সবাই নেওয়ার পরে তারপরে ওরা কিছু নেবে। মানে এই জিনিসটা আমার কাছে খুব ইয়ে লাগছে, কারণ আমরা আমেরিকানরা নিজেরাই কিনি, নিজেরাই খাই, কে কি খাচ্ছে না খাচ্ছে আমরা তো ওটা খেয়াল করি না। মানে আমরা ছোটবেলায় এটা জানতাম যে আমরা বান্ধবীরা হয়তো কিনে করব, সবাই করব, কিন্তু আমেরিকা আসার পরে তো ওই জিনিসটা ভুলে গেছি যে ইউ আর অন ইউর ওন, তুমি তোমার স্ন্যাক্স কিনবা, ড্রিঙ্কস কিনবা, যা কিছুই কিনবা। তো ওইখানে যে একজন আরেকজনের জন্য এই যে চা বানাচ্ছে, কারো কারো কিন্তু ধরেন কারো কাছে হয়তো ২টা চা পাতার আছে, ২টা কিংবা ৩টা চা পাতার ব্যাগ আছে। তো ওরা ওদের সেইজ যেটা মারামিয়া বলে ওইটা দিয়ে ওরা সুন্দর করে করতেছে, এবং কারো কাছে চিনি নাই। কার কাছে চিনি আছে এখন কেউ বলে যে অনেকে বলতেছে আমি চিনি ছাড়াই চা খাই। অনেকে একজন বলে কি না না আমার কাছে চিনি আছে, ও দৌড় দিয়ে গিয়ে চিনি নিয়ে আসলো, চিনি এনে সবাইকে চিনি দিল। তারপরে ওর কাছে কিন্তু চিনি শেষ হয়ে গেল, বুঝছেন? তখন আমি যে আমরা হলে কি করতাম, চিনিটা কিন্তু আমাদের জন্য সেভ করে রাখতাম। ওখানে কিন্তু এরকম জনসমক্ষে এতজন মানুষ ১০-১২ জন ডাক্তার নার্স সবাই চা খাচ্ছে, ওই চিনিটা কিন্তু দিতাম না, হয়তো নিজের ফ্যামিলির জন্য রাখতাম। এই জিনিসগুলা ওদের বন্ডিং, ওদের এবং ওরা
সবাইকে চেনে। মানে ওরা রাস্তাঘাট দিয়ে হেঁটে গেলে আশেপাশের ওদের যে এল্ডারলি যারা আছে সবার সামনে দাঁড়ায় কথা বলতেছে। আমি শুধু চিন্তা করি আমাদের ছেলেমেয়েরা এই জেনারেশনের মানে যত দেখি, ওরা কি ওই জিনিসটা করে? ওরা তো খালা, মামা, চাচা কিংবা নানি, দাদি এদেরকেও অতটা চেনে না। কিন্তু ওরা মানে এই যে একজন এল্ডারলি ওর থেকে বয়স্ক মানে কি দরকার চেনেও না হয়তো, ওইটাকে দাঁড়ায় কি দরকার লাগবে কি লাগবে কোনো ট্রিটমেন্টে ওই নিজে ব্যস্ত নিজের মধ্যে ওরা ওই মানুষটাকে নিয়ে এসে করতেছে এত কেওয়াসের মধ্যে ওই ইয়েটা। আর সবচেয়ে বড় জিনিস যেটা আমার কাছে লাগছে বাংলাদেশে গেলে কিংবা ধরেন নোবডি কিন্তু কেয়ার করতেছে না যে একটা মেয়ের সাথে ধাক্কা লাগলো কিনা কিংবা লাগলো কিনা। আম কিন্তু এইখানে আমি যে হাসপাতাল দিয়ে উঠবো না, আমি উঠতেছি সাথে, সাথে ওরা একদিকে সরে যাচ্ছে এবং আমাকে মানে জায়গা করে দিচ্ছে। এবং প্রত্যেকটা মেয়েদের জন্য ওরা কেউ মানে একটা মেয়ের সাথে গায়ে টাচ লাগতেছে এটাই ওদের কাছে একটা যে নিজের কাছে অপমানজনক আর ছোট বাচ্চারা আমরা যেহেতু হাসপাতালের প্রেমিসেই ছিলাম, রাতের বেলা কোনো লাইট নাই, অন্ধকার ডার্ক মানে হাসপাতালের দূরের লাইট থেকে লাইট আসতেছে কিংবা চাঁদের আলোতে লাইট আসতেছে। ওরা বাচ্চাগুলা ছোট, ছোট বাচ্চা একদম ২ বছর ১ বছর বড় বাচ্চাটা হয়তো ৪-৫ বছরের ছোট বাচ্চাটাকে টেক কেয়ার করতেছে। এদের কিন্তু বাবা-মা টিয়ে নাই। অনেকেরই নাই। মানে এম কেউ আছে মানে তার নেইবারের সাথে, কেউ আছে তার চাচির সাথে, এরকম মানে রিলেটিভদের এক্সটেন্ডেড ফ্যামিলির কাছে আছে। ওরা ঘুরে বেড়াচ্ছে। তখন আমি চিন্তা করলাম হ্যাঁ, মানে আমাদের দেশে হলে এই বাচ্চাগুলা কি সেফ থাকতো? মানে মানে ফিজিক্যাল যে কত ধরনের অ্যাবিউজ হইতো। অথচ মানে এই বাচ্চাগুলা কি সুন্দর মানে রাতের বেলা চলাফেরা করতেছে, যে যেতটুকু পাচ্ছে খাচ্ছে এবং সবাই মিলে বসে একটু কিছু পাইলেই সবাই মিলে খাচ্ছে। তো ওদের মানে ওদেরকে আমার মনে হয়েছে যে মানে টোটালি একটা ডিফারেন্ট আম টাইপের মানুষ। সো আপনার ফ্যামিলি, আপনার বাচ্চারা, আপনার হাজবেন্ড, আপনার মা বাবা, সো সব কিছু মিলে আপনি জানেন যে এখানে একটা জীবনের ঝুঁকি আছে। আপনি একজন নার্স, ইটস ভেরি ইজি ফর ইউ টু সে আমি এই জন্য যাবো না। মানে ইফ ইউ ওয়ান্ট টু গিভ রিজনস যে কেন আমি যাবো না, ইউ হ্যাভ অল দ্য রিজনস। সো সেখানে আপনি সব কিছুর পরে আপনি যে সাহস করে যাচ্ছেন, মানে সেক্ষেত্রে আপনার ফ্যামিলির কতটুকু সাপোর্ট, আপনার নিজের মানসিকতা, সেই বিষয়ে যদি একটু বলতেন। আমার হাজবেন্ডও বাংলাদেশে এয়ারফোর্সে ছিল ক্যাডেট কলেজ থেকে। সে আবার এয়ারফোর্সে পরে ইভেনচুয়ালি এয়ারফোর্স ট্রেনিং শেষে বাদ দিয়ে এখানে চলে আসছে। এখানে এসে ব্যাচেলার্স মাস্টার্স করছে। তো হঠাৎ করে আমি কিন্তু হেলথ কেয়ার ফিল্ডে চলে আসছি। মানে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমাকে ওই তখন থেকে প্রিপেয়ার করতেছে যে আমি গাজাতে যাব। মানে তার প্ল্যানটা আমি এখন বুঝি যে কেন আমি আমার সায়েন্স মানে কম্পিউটার সায়েন্সের ছেড়ে সবকিছু ছেড়ে আমি এই ফিল্ডে চলে আসলাম। আম মানে ওই সময় তখন বিয়ের পরে বিয়ে হলো, আমরা নিজেরাই বিয়ে করছিলাম। তারপরে দেখা গেল যে আমার বাচ্চা হতে অসুবিধা হচ্ছে তখন তখন আমি ওই হেলথ কেয়ার ফিল্ডে যাচ্ছি, ডাক্তার দেখাচ্ছি, করতেছি। তখন আমার মনে হলো যে না, আমি এই ফিল্ডে থাকবো। কারণ I am that kind of person. I'm not a IT person to sit behind a desk and do all the stuff all day long. আমার পক্ষে এটা না। I want to be with people. I want to go out and I want to talk about to people. So eventually আমি যখন এই ফিল্ডে আসলাম, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাও হলো, ছেলে মেয়ে যে উম আলহামদুলিল্লাহ কোনো ছাড়াই। আর তো কিন্তু আমার ছেলেমেয়েরা আলহামদুলিল্লাহ মানে আমার মেয়েটা উম আমাকে সে অনেক আগে থেকেই, ও যখন হাই স্কুলে পড়তো তখন থেকেই ওর বান্ধবী সহ আমরা ইসরায়েলি কনসুলেটে গিয়ে আমরা মানে সেই প্রোটেস্টে লাফা-ঝাপা সবকিছু আমরা করতাম। সো ওইখান থেকে আর আমার ধরেন বড় বোনটা করলে ছোটগুলা ওগুলা ইভেনচুয়ালি শিখে যাবে। তো এখন অক্টোবর 7th এর পরে তো আমরা সব প্রোটেস্টেই যাই। আমার হাসব্যান্ড খুবই সাপোর্টিভ, সে খুবই নামাজি মানুষ, খুবই নরম-সরম একজন মানুষ। সো মানে প্রত্যেকবার বলার পরে সে মানে তার চেহারাটা যদি রেকর্ড করা যায় তো বেচারা। তো কিন্তু তার কাছে ওই জিনিসটা যে
এটা তো আল্লাহর পথে আমি একটা ইয়ে করছি, মানে যাওয়ার নিয়াত করছি, এটাতে তো মানা করার ইয়ে নাই। সো তো এই যখন যাওয়ার সুযোগটা পেলাম, আমার মেয়ে আমার বাবা ওর বাবাকে বলতেছে, আব্বু তুমি ওয়ারি করতেছো কেন, যে আইদার ইফ এনিথিং হ্যাপেন্স, either she goes to heaven or she comes back to us. Either way win-win situation. মানে সে খুবই ফানি, মানে বাবাকে ইয়ে করার সাপোর্ট করার চেষ্টা করতেছে। ছেলেরা সবাই খুবই মানে সাপোর্টিভ, মা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আল্লাহ উইল বি দেয়ার। কিন্তু যখন প্রথম বলেছি তখন আমি, আমার আম্মা যখন খুব, আমার বড় বোন বাংলাদেশে, ও আমাকে বলছিল যে মানে ও কিছুতে কান্নাকাটি করে শেষ, সেই খুবই নামাজি মানুষ। তখন আমি বলতেছি, আচ্ছা দেখ আমি প্রতিদিন ড্রাইভ করি, ড্রাইভ করে কাজে যাই, হাই স্পিডে ফ্রিওয়েতে চালাচ্ছি, ইয়ে করতেছি, তো আমার যদি মৃত্যু থাকে, আমি তো এই যে রাইট টার্ন নিতে গিয়ে ঠাস করে মরে যেতে পারি, একটা গাড়ি এসে আমাকে মেরে দিতে পারে, ওইটা তো ওই মৃত্যুটা কিন্তু একটা ইউজলেস মৃত্যু, তাই না? যে আমি একটা বাংলাদেশি মারা গেল একটা কার অ্যাক্সিডেন্ট, এই 2-3টা ফ্রেন্ড জানলো, ইয়ে গেল। কিন্তু আমি যদি গাজাতে মারা যাই, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আমার কাছে মনে হয় যে আল্লাহ উইল প্রোটেক্ট মি, এবং হি উইল টেক মি when it's my time. So গাজাতে গেলেও আর গাজা থেকে ফেরত আসলেও কি আল্লাহ উইল প্রোটেক্ট মি। যখন এটা আমার মাকে বলছি, তখন আমার কিছু বলতে পারে নাই। আমার হাজবেন্ড তো, আমার বোনও তখন বলে কি যে না না, মানে তুই দোয়া করছিস, ইনশাল্লাহ। মানে সবাই যদিও খুবই প্যানিক থাকে পুরা সময়টা, এবারও খুবই প্যানিক ছিল। তা আমার হাজবেন্ড বলল যে আমি মানে আসার পরে আমাকে বলল যে আমি বুঝলাম যে তুমি আসলে ডিসাইড করছো যে ইট উইল বি ইয়োর প্যাশন অ্যান্ড ইউ উইল গো ব্যাক অ্যান্ড ব্যাক, অ্যান্ড আমার এটা ইয়ে করতে হবে, মানে মানে বুঝতে হবে যে নেক্সট ইজ কামিং। মানে আমি যখন সেকেন্ড টাইম বললাম, তখন সে বলল যে আমি, সে তখন এতেকাফ করতেছিল, ওই মসজিদে ছিল। তো আমি যখন বলছি আমার অর্গানাইজেশনকে যে ইয়েস আই উইল বি গোয়িং ইনশাল্লাহ, তখন আমি মসজিদে গিয়ে আমার হাজব্যান্ডকে বললাম, আমার ছেলেও ছিল, তখন আমি বললাম যে, আমার ছেলেকে বললাম যে আমি তো আবার গাজাতে যেতে চেষ্টা করতেছি, মানে বলছি ওকে যে আমি যাব, আমার তো ঈদের পরপরই চলে যেতে হবে, তো আব্বুকে বলতে হবে। তো ওরা বলে কি, ও তো, আমার ছেলেরা খুবই টাফ, মানে খুবই, মানে আলহামদুলিল্লাহ, বলে কি মা বাবাকে যে বলবা, বাবা তো মানে শেষ হয়ে যাবে, বাবা কি করবে আল্লাহই জানে, বাবা তো এতে কাপ ভেঙেই চলে আসবে। তা আমি বলছি, না। তারপরে আমি বললাম, তখন বলে কি আমার হাজবেন্ড তো বলে কি, আমি শুধু চিন্তা করতেছিলাম যে তুমি মানে হয় 2-1 দিন, কিছুদিনের মধ্যে আমাকে বলবো আমি গাজাতে ফেরত যাচ্ছি। আলহামদুলিল্লাহ, মানে মানে আই কেম ব্যাক, মানে আল্লাহর অনেক রহমত, বাট আই কেম ব্যাক উইথ লট অফ মেমোরিজ, গুড মেমোরিজ অ্যান্ড ব্যাড মেমোরিজ, বাট আমার এখন হচ্ছে গিয়ে যে আই নিড টু স্পিক আপ, আই নিড টু টেল পিপল, we need to stand up for our brothers and sisters in Gaza. They're our Muslim Ummah is one. That's what it says. That's what we are. We are not gonna see who, what country, what color. Doesn't matter. মানে আমরা কোথায় থেকে আসছি, আমরা মুসলিম উম্মাহ, আমরা একসাথে হার্ট হলে একসাথে হার্ট হব, আমরা না খেয়ে থাকলে না খেয়ে একসাথে না খেয়ে থাকবো, এবং আমরা ওদের জন্য আমাদেরকে মানে we have to go towards them, not just march for Gaza, not for, towards, আমাদের ইয়ে করতে হবে। আমার একটা জিনিস খুব জানার ইচ্ছা, সেটা হচ্ছে যে অনেক কিছু জানার ইচ্ছা, বাট পার্টিকুলারলি প্রথম যেটা সেটা হচ্ছে ওরা এই মানসিক শক্তিটা কোথা থেকে পায়? আপনি তো ডেফিনেটলি অনেক বছর আজকে কাজ করতেছেন, 15 বছরের বেশি সময় কাজ করতেছেন। ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট ক্যালিফোর্নিয়াতে বিভিন্ন পেশেন্ট আসে, ক্লায়েন্ট আসে, যে একটা পেশেন্টের এভারেজ সাইকোলজিক্যাল টলারেন্সের যে লেভেল, তার সাথে কিন্তু প্যালেস্টাইনের যদি তাদের যে সাইকোলজিক্যাল ইমিউনিটি বলি বা টলারেন্সের লেভেল বলি, এটা মনে হয় যেন দে আর সুপার হিউম্যান। ইয়া, মানে এই জিনিসটা আপনার কাছে, আপনি তো 2বার গেলেন, আপনি চোখের সামনে দেখলেন, হাউ আর দে টলারেটিং ইট? এখানে কিন্তু আমরা কোনো ম্যাস সাইকোলজিক্যাল ব্রেকডাউন দেখতেছি না তাদের। তো এখনো দে আর অপটিমিস্টিক, দে আর হোপফুল, তারা আপনার বাচ্চার বিয়ে খেতে আসতে চাচ্ছে। ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট তারা বলতেছে যে না একসময় গাজা রিবিল্ড হবে। তাদের যে একটা কালেকটিভ সাইকোলজিক্যাল ব্রেকডাউন হওয়ার কথা, সেটা হচ্ছে না।
যেটা হওয়াটা খুবই মানে কি বলবো মানবিক ছিল। ওয়ের ডু দে গেট দ্যাট কি বলবো সাইকোলজিক্যাল স্ট্রেংথ? অনেকেই আছে যে লাস্ট মোমেন্টে ওয়ান অফ দ্য ডক্টর নারমিন ও তাকে একদম নর্দার্ন নর্থ সাইডে যারা ছিল তাদের একদম বাসার পাশ দিয়ে মানে ট্যাঙ্ক যাচ্ছে যাচ্ছে তারা মানে ইসরায়েলি আর্মিকে দেখতে পাচ্ছে, তো ওরা আবার ফোনে ওদেরকে দেয়, ইভাকুয়েশন অর্ডার দেয়। তখন ওর বাবা বলতেছে যে মানে আর কতবার আমি ইভাকুয়েট করবো, আমি বাসা থেকে নড়বো না, যাবো না, ওরা এসে মেরে ফেললো, উই আর রেডি। তারপরে ওদের কাছে আমার কাছে মনে হচ্ছে ওরা বলতেছে যে আমরা রেডি টু গো টু আল্লাহ, মানে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট বিং ডেথ। আমরা হলে হয়তো প্রতিবাদ করার জন্য আরো করার জন্য করতো, কিন্তু ওদের কাছে মনে হচ্ছে যে ইটস হ্যাপেনিং, ইটস এ ওয়ে টু গো টু আল্লাহ এবং ডিরেক্ট উই আর গোয়িং। এবং বাচ্চারা যে মারা যাচ্ছে, একটা বাবাকে দেখলাম, আমি অনেকক্ষণ ফলো করছি বাবাটাকে, কারণ বাচ্চাটা 6 years old, 6.5 এরকম, ব্রেন ইনজুরি ছিল। এত মানে যেরকম আমি বললাম যে একেবারে মনে হচ্ছে বেহেস্তের একটা ফুল। তো ওর মানে জিসিএস স্কোর যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে 3, মানে ও করতে পারতেছিল না। তারপরে তখন ওর বাবা এসে ওকে কোলে তুলে নিয়ে গেল, ওকে রিহ্যাব, মানে আপনার ও মারাও যায় নাই কিংবা আপনার যে কমাটোজ হয়ে আছে, তো ওর জন্য ওকে আরেকটা রুমে আমরা পাঠাচ্ছিলাম। তো বাবাটা তুলে ওরা যেহেতু কোনো নাই স্ট্রেচার টিয়ে কিছু নেই, ও বাবাটাই নিয়ে গেল, নিয়ে অন্য রুমে নিয়ে গেল। তো ওকে ফরচুনেটলি ওকে আমরা এক্সটুবেট করছি, মানে লাইফ সাপোর্টটা বের করে নিয়েছে, মানে রুমে আরে ব্রিদিং ওকে, বাট হি ইজ নট রেসপন্ডিং। মানে ওর ব্রেন ইঞ্জুরিটা এত ডিপ যে হয়তো কমাটোজ হয়েই থাকবে ইভেনচুয়ালি, ধরেন ইনফেকশন কিংবা হয়তো সামথিং। আর আল্লাহ না করুক, আল্লাহ জানে যে রেস্ট অফ দ্য থিংস আল্লাহ উইল টেক কেয়ার ইনশাল্লাহ। সো এই বাচ্চাটার বাবাটাকে আমি দেখতেছি, এগুলা হচ্ছে রিয়াল মানুষ, মানে সে এত লম্বা চড়া একটা দেখতে একটা একটা ভদ্র একটা মানুষ, মনে হচ্ছে কি একটা সে এত কোমল মনের, সে এত সুন্দর করে বাচ্চাটার উপরে মানে দোয়া পড়ায় দিচ্ছে, বাচ্চাটাকে আদর করে নিয়ে গেল, নিয়ে গিয়ে আবার ওই অন্য বেডে আমরা ট্রান্সফার করার সমস্ত ইকুইপমেন্ট নিয়ে গিয়ে আমরা টিয়ে করে দিলাম। তখন বাচ্চাটাকে করতেছে, কিন্তু মানে দোয়া পড়ায় দিচ্ছে, তার চোখের মধ্যে সমস্ত আপনি পড়তে পারবেন, ইউ ক্যান ফিল হিজ পেইন ইন হিজ আইস। বাট মানে মুখের মধ্যে মধ্যে এত জেন্টলনেস, মানে সারা বডি এই ল্যাঙ্গুয়েজ যেটা এত জেন্টল, এত নাইস, আমাদেরকে মানে অনেক করলো, থ্যাঙ্কস জানালো, শুক্রান বলে। কিন্তু ওই যে এত সুন্দর একটা বাচ্চাটাকে, তার আরেকটা বাচ্চা আছে, ওর কিছু হয় না, ও কারণ এই বাচ্চাটা বাইরে খেলতেছিল, তখন এই বাচ্চাটাকে অ্যাটাক করছে। তো তখন আমার কাছে মনে হলো যে মানে আমি মা, আমারও এরকম ছেলে, আমার 2 ছেলে 1 মেয়ে, তো আমার ছেলের কিছু হলে আমি কি করতাম, আমি নিজেকে করতে পারি না যে আমি কি করতো। এদের এই জিনিসগুলা, আর অনেকেই আছে, অনেকের আমাদের সাথে আসছে, কথা বলছে, এরা এরা না যখন কথা বলে, এরা নবীজির প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত যেটা আমরা বলি, আমি জীবনের যে কাহিনীগুলা এত সুন্দর করে ওরা মানে করে, খান্দাকের যুদ্ধের সময়ে কিংবা নবীজিকে যখন মক্কা থেকে বের করে দিল 2 ইয়ার্সে, মানে মোর দেন 2 ইয়ার্স সে করলো, অনেক কাহিনী যেগুলা এত সুন্দর করে ওরা বর্ণনা করতেছে। এবং ধরেন কেউ না কেউ কনস্ট্যান্ট কোরআন নিয়ে পড়তেছে, আর যেখানে সেখানে লোকজন, আমি তো বাংলাদেশেও কোনো মানুষকে দেখি নাই যে হাসপাতালের কোনায় কোথাও কেউ নামাজ পড়তেছে। একটা মুসলিম কান্ট্রি, আমরা তো সবাই ধরে নিয়া আপনি যাচ্ছেন যে কোনো জায়গায়, একটা দেয়ালের কোনায় একটা জায়নামাজ পড়ে আছে, কেউ কিন্তু ওটা নিচ্ছেন না, বুঝছেন? জানালার কোনায় একটা জায়নামাজ আছে, এখানে আছে সেখানে আছে, আইসিইউতে পুরা সব জায়গায় আছে, সবার সাথেই একটা করে তসবিহ আছে, সবার সাথেই একটা করে জায়নামাজ আছে। নামাজের সময় হলো আর সবচেয়ে স্যাড হচ্ছে কি, দারুল বালাতে কিন্তু আমি আজান শুনতেছি, কারণ দারুল বালাতে ওরা মানে অতটা অ্যাটাক করতেছে, মানে ইন্ডিভিজুয়ালি, কিন্তু ওরকম ভাবে এখনো মানে পুরা ডিস্ট্রয় করে দেয় নাই।
কিন্তু গাজা সিটিতে আপনার ওরা ফজরের নামাজের সময় যে আজান দিবে, আজান দিতে যাওয়ার সময় ওরা কোয়াডকপ্টার দিয়ে আপনার ইমামদেরকে ইয়ে করে, টার্গেট করে। সো আপনার আজান শোনার কোনো উপায় নাই। দূর থেকে একটু শোনা যাবে, তাও রেয়ারলি। আমি সব দিন ফজরের সময় আমি শুনছি। কিন্তু আমি বললাম, আমি নার্স ডাক্তারদেরকে ওদেরকে আমি জিজ্ঞেস করতেছি যে এখানে মানে মসজিদ কোথায়? সবগুলো মসজিদ তো আমি দেখলাম, কিন্তু কেউ আজান দেয় না। বলে যে এখানে আজান দিতে গেলে ফজরের সময় যে আজান দিতে যায় তাকে ওরা ফলো করে ওরা মেরে ফেলে। এরকম অনেক ইমামদেরকে যারা মানে মুয়াজ্জিন যেটা আমরা বলি, আজান দিতে যায় যারা, তাদেরকে ওরা মেরে ফেলছে। সো আজান গাজা সিটিতে যেটা নর্থ, ওখানে অতটা শোনা যায় না। কিন্তু লোকজন এই কনস্ট্যান্ট নামাজ পড়তেছে। ওদেরকে দেখে আমার মনে হয়েছে যে ইসলাম exist only there, not in Bangladesh, not in here or wherever I go. ইসলাম ইজ অনলি ওভার দেয়ার। আর আমরা মক্কা মদিনাতে আমি যাই নাই। ওখানে হয়তো মানে আপনার রিচুয়াল যেহেতু আপনার সবাই মানে পড়তে যাচ্ছে, সবাই পড়তেছে। কিন্তু এই গাজাতে আপনার লোকজন কনস্ট্যান্ট আপনার মানে আপনার বম পড়তেছে, বিল্ডিং শেক হচ্ছে, লোকজন নামাজ করে যাচ্ছে। কেউ কিন্তু মানে উঠে যে বিল্ডিংটা শেক হইলো, ওই কারণে যে আমরা মানে নামাজ ছেড়ে চলে যাব না, ওদের মতো নামাজ পড়ে উঠে চলে গেল। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে এই এই জিনিসটা যে সবার কাছে এই প্র্যাকটিসটা দেখার পরে মনে হয়েছে যে ইসলাম আসলে ওইখানে, আমাদের কাছে কিছু নাই, আমরা কি করতেছি। এই জিনিসটা ওদেরকে টিকায় রাখছে যে আল্লাহ, আমার মনে হয় আল্লাহ সেন্ট অল হিজ অ্যাঞ্জেলস ওভার দেয়ার। জাস্ট আমরা দেখতেছি যে ওরা মারা যাচ্ছে, কষ্ট পাচ্ছে, ইয়ে করতেছে, কিন্তু আল্লাহ তো ওদেরকে তুলে নিয়ে যাচ্ছে দ্য বেস্ট প্লেসেস, তাই না? কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আম আ ওই হাদিসটাতে বলা আছে না, নবীজি বলছে যে there will be a nation 20 times better than even his সাহাবাস। তখন আমার মনে হয়েছে যে he was talking about this nation। কারণ মানে চিন্তা করা যায় না, প্রত্যেকটা বাচ্চা থেকে শুরু করে সবাই, মানে আপনার লোকজন আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হাসবুনাল্লাহ নেয়ামুল্লাহ কিল, কিংবা কেউ আয়াতুল কুরসি পড়তেছে, কিংবা কেউ সূরা আল ইমরান মুখস্থ করতেছে, মানে মুখস্থ বলে যাচ্ছে। আমার আশেপাশে যারা নার্সগুলো সবাই কোরআন মুখস্থ করছে। আমার পাশে আমার সাথে যেই নার্সটা সবচেয়ে বেশি ছিল হিন্দ, ও পুরা কোরআন মুখস্থ করছে, এবং প্রোনাউন্সিয়েশন গুলা কি সুন্দর। আমার প্রোনাউন্সিয়েশন খুবই খারাপ, আমি বাংলাদেশ থেকে শিখে আসছিলাম। তো আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ মানে এখানেও মানে মসজিদে ওরা শিখছে, এবং ওদের প্রোনাউন্সিয়েশনটা আমি ওদের কাছে শেখার চেষ্টা করি। কিন্তু ওদের কাছে আমার কাছে মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ যে ওরা যে মানে কনস্ট্যান্ট আল্লাহস ব্লেসিংস দিয়ে থাকে। ওরা আমাকে উল্টা বলে, "ফারহানা তুমি এত নামাজ রোজা করো।" তখন আমি যেহেতু মানে রোজা দেওয়ার চেষ্টা করতেছি, শাওয়ালের 6 রোজাটা। ওরা বলতেছে, "তুমি আমেরিকা থেকে আসছো, আমেরিকা থেকে তুমি এত প্র্যাকটিসিং কিভাবে হলা?" তা আমি বললাম, "আমি তো বাংলাদেশী, আমি তো অরিজিনালি মুসলিম। তো ওই প্র্যাকটিসটা রাখছি কারণ আমার আব্বা বলছে, তো ইভেনচুয়ালি বাচ্চাদেরকেও ইয়ে করে।" বললে যে, "না মানে আমরা তো আমেরিকান মুসলিম দেখি, দেখি, তোমার মতো তো দেখি না।" তো আমি বলি যে আসলে চেষ্টা করতে হয়। আমি অ্যাজ এ মুসলিম আমার তো এটা দায়িত্ব। আর গাজাতে এসে তো আমি যত দোয়া পড়বো, যত ইয়ে করব, আমার তত ইয়ে আমি মানে আমার তো এখন দোয়া করা ছাড়াই কিছু নাই। তো তখন ওরা আরো মানে বলে যে তুমি এত ভালো, এত মানে আমাকে বলতেছে। তারপর আমি লজ্জায় বলি যে, "তুমি তো কোরআন মুখস্থ করছো। আমি তো কোরআন মুখস্থ করি নাই।" তো তখন আমি বলতেছি যে তোমার প্রতি ওরা কি সুন্দর প্রত্যেকটা মাঝখানে নামাজ পড়ে যাচ্ছে, করে যাচ্ছে। তো তখন আমার কাছে মনে হয়েছে যে মানে ওরা আসলেই ডিফারেন্ট, যে ওরা কিভাবে টিকে আছে, এবং ওদের যে গাজার প্রতি লাভ, যে আমরা যতই যাই হোক আমরা গাজা ছেড়ে যাব না। তা আমি বললাম যে তোমার একটা ছেলেকে দাও আমার মেয়ের জন্য। বলে যে ওরা হাসতেছে, বলে যে she has to come here and live here। বলে ওরা গাজা ছেড়ে কেউ যাবে না। মানে মেজো ছেলেটার বিয়ে হলো। আমি গেলাম। বিয়ে হলো মানে আপনার কলমা পড়ায় ওকে তুলে নিয়ে আসলো। জাস্ট মেয়েদের সেকশনে একটু ওরা আরাবিক গান-টান দিয়ে সেজে-টেজে একটু করলো। বাইরে একটু কয়েকজন আছে এরকম ফ্যামিলি মেম্বার। তেমন কিছু না। আম শুধু
কিন্তু ওই ইয়েটাতে দেখলাম যে এই ৩ টা ছেলে কিংবা আরো কয়েকজনকে দেখলাম, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল। আমরা এভরিথিং ঠিক হয়ে যাবে। কোনো চিন্তা করো না। নেক্সট টাইম তুমি যখন আসবা তখন আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে খেতে পাচ্ছি না, ওরা যে আমাকে খাওয়াতে পারছে না, এই গিল্ট নিয়ে ওরা কনস্ট্যান্ট কমপ্লেইন। ফারহানা তোমাকে কিছু খাওয়াতে পারলাম না। কিছু নাই বুঝছো জানো? আলু পর্যন্ত নাই, বেগুন পর্যন্ত নাই। আমরা আলু বেগুন থাকলে এট লিস্ট আমরা মাখলুবা বানাতে পারতাম। মাখলুবা হচ্ছে প্যালেস্টিনিয়ান খুব মজার একটা খাবার। আমরা গত বছর আমি খেয়েছিলাম। ওরা চিকেন দিয়ে মানে অনেকটা বিরিয়ানির মতোই কিন্তু একটু আলু পটেটো মানে আলু আর বেগুন-টেগুন এগুলা থাকে। কেন মাখলুবা ওরা খাওয়াইতে পারল না? এই গিল্ট নিয়ে ওরা সারাক্ষণ আমাকে বলতেছে, "ফারহানা নেক্সট টাইম তুমি যখন আসবা, যখন সবকিছু ওপেন আপ হবে, তোমাকে আমি নিয়ে যাবো আমার বাসায় মাখলুবা খাওয়াইতে।" এবং মানসাফ মানে এটা একটা ল্যাম্ব চপ দিয়ে ইয়োগার্ট এর মতো ইয়ে দিয়ে রান্না করা একটা জিনিস। তুমি কি খাবা? তুমি বলবা আমরা ওটা রান্না করব। প্রত্যেকটা ডাক্তার, নার্স যারা আছে এই বলতেছে, "ফারহানা তোমাকে তো কিছু খাওয়াইতে পারলাম না। আম আচ্ছা ঠিক আছে। আমার কাছে শসা টমেটো আছে। তুমি তো ইফতার ইয়ে করবা। তোমার জন্য ওই রাইসটা নিয়ে আসলো। তারপরে ওই ওদের পার্সলি দিয়ে শসা টমেটো কেটে এত সুন্দর করে আমার জন্য ইয়েটা বানায় দিল। তারপরে বলতেছে, "ইস! যদি একটু চিকেন কিংবা ইয়ে থাকতো তোমাকে বানায় দিতাম।" তা আমি বললাম কি, "আমি তো চিকেন খাই না। তুমি চিন্তা করো না। আম নেক্সট টাইম আসলে আমি আলু তুমি মাখলুবা বানাবা, আমি মানে ইয়েটা বেগুন আর আলুটা খাবো। ওইটা খাওয়ার জন্যই কিন্তু আমি আসবো।" তখন বলে কি, "ইনশাআল্লাহ নেক্সট টাইম তুমি আসলে আমরা কিন্তু ইয়ে করব। মানে বড় করে এরকম করে রান্না-বান্না করব। আইসিইউতেই আমরা এরকম করব" এবং ইয়ে মানে সবার ওইটা প্ল্যান। ছেলেগুলা যে আছে মানে সবাই তো আমাকে "ফারহানা" আ মানে যখন চলে যাচ্ছে যে আমি চলে আসবো, তখন বলতেছে, "তুমি নেক্সট টাইম যখন আসবা তখন কিন্তু আমার বাসায় মাখলুবা খেতে যাবা। মানে আমার বাসায় যাইতেই হবে তোমাকে।" এই জিনিসগুলা ওদের মধ্যে যে গিল্ট যে আমি মানে এত দূর থেকে গেছি। ১ম এ ওরা মানে ১ম দিকে সবসময় প্রশ্ন করত, "আচ্ছা গতবার সামারে যে এই সামারে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে একটা ভালো কোথায় ভ্যাকেশনে গেছে। তুমি কেন এখানে? তোমার সমস্যাটা কি? তোমার মাথা খারাপ? যে তুমি একটা আমেরিকান হয়ে তুমি গাজাতে কি করতে আসছো? Why গাজা? মানে why গাজা? Why মানে তোমার গাজাতে তোমার আম মানে কেন মনে হলো যে আসতে হবে?" তখন আমি বললাম যে, "দেখো আমি তো একজন মুসলিম এবং একজন মুসলিম সিস্টার হয়ে হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে তারা আসতে পারে। তাছাড়া তো আর কেউ আসতে পারতেছে না মানে লিগালি। সো আমার কাছে মনে হয়েছে যে আমার তোমাদের পাশে এসে দাঁড়ানো দরকার। I wanted to see এবং I am sorry that মানে I came so late কারণ গাজা যখন মানে অক্টোবর 7th এর আগে আমার কেন মাথায় আসে না যে আমি এসে তোমাদের সাথে কাজ করি কিংবা তোমাদের হাসপাতালে আমি ভিজিট করতে আসি কিংবা আমি তো আসতে পারতাম। আমেরিকান সিটিজেন হিসেবে আমি তো আসতে পারতাম। মানে আমি কেন আসি নাই এই গিল্টটা আমার কাছে ইয়ে করে। তা বলে যে, "না মানে তুমি যে আসছো, আমাকে কিছু করতে দেয় না ওরা। মানে কোন ধরনের ইয়ে ফারহানা সিট ডাউন, উইল ডু ইট। ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট।" লাইক আমাকে সবকিছু দিয়ে ওরা মানে প্রোটেক্ট করে। ফারহানা রাস্তায় ধরুন কোথাও বাইরে যেতে চাইলাম, "চলো একটু হাসপাতালের বাইরে ঘুরে আসি" কিংবা "চলো ফলাফল কিনে নিয়ে আসি।" সবার আগে আমাকে এক সাইডে ইয়ে করে, "ফারহানা এই ঘোড়ার গাড়ি কিংবা এমনি ২-১ টা গাড়ি যে চলাচল করতেছে কিংবা মানুষ যদি এসে মানে অ্যাটাক করে কিংবা মানে ইয়ে করে, এজন্য সবাই ২-৩ জন মিলে আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে।" বুঝছেন? এই জিনিসগুলা যে লাভ অ্যান্ড কেয়ার যেটা ছিল আমার কাছে মনে হয় আমি এত ফ্রেন্ড, আমার এত কিছু আমেরিকান লাইফে কত মানুষকে কত ইনভাইট করছি, কত মানুষকে কত কিছু খাওয়াইছি। আমার কাছে সবচেয়ে গিল্টি লাগে যে আমি এত রান্না-বান্না করছি। কিন্তু এই মানুষগুলার জন্য আমি কিছু রাঁধতে পারিনি। এই মানুষগুলোর জন্য আমি কিছু রান্না করে খাওয়াতে পারতেছি না। এই গিল্টটা আমার কাছে সবসময় ইয়ে করে যে উম I wish মানে আমি আমার সবকিছু নিয়ে গিয়ে ওদের জন্য রান্না করি। আমার সবকিছু আমার বাসা-বাড়ি বিক্রি করে দিয়ে আমি ওদেরকে ইয়ে মে বলি যে আমার সব টাকা আমি এখানে দিলাম। আমি যে আপনি যখন গ্রাউন্ডে কাজ করেন, সো তাদের তো ড্রোন আছে, and আপনি বলতেছিলেন যে তারা এক্স্যাক্টলি টার্গেট করতে পারে যে তারা কোথায় হিট করবে কোথায় হিট করবে না। সো ওই গ্রাউন্ডের এক্সপিরিয়েন্স থেকে ওয়াই আর দে হিটিং সো মেনি, মানে শিশু এবং নারীদেরকে এত বেশি হিট করতেছে কেন? নাকি ইট ইজ এটাই বম্বিং তো এর একটা ওদের ইয়ে যে ওরা এদেরকে আর মানে ওরা যাতে এক্সিস্ট না করে।
এদের মেইনই হচ্ছে যে ইয়াং জেনারেশনকে মারলে তো আপনার ওল্ডার জেনারেশন যারা আছে ওরা তো আর প্রডিউস করতেছে না, তাই না? কারণ জন্ম দিচ্ছে ইয়াং জেনারেশন, যারা বাচ্চা হচ্ছে ইয়াং জেনারেশনের। প্রেগনেন্ট মহিলাদেরকে মারতেছে কেন? একটা প্রেগনেন্ট মহিলাকে ড্রোন দিয়ে ওরা দেখতে পারে, কারণ 30 উইকসের একটা প্রেগনেন্ট মহিলাকে তো আপনি হাঁটলেই বোঝা যায়, ড্রোন তো উপর থেকেই দেখতেছে। ওরা আপনার মানে আপনার আল জাজিরা জার্নালিস্ট যে ব্রাদার হানি, ওনার সাথে সবসময় কথা হয়, তো বলে যে আমি যখন কথা বলতেছিলাম তখন আমাকে বলে কি তুমি সাবধান না, ওরা কিন্তু সব শুনতে পারে উপর থেকে, যে অনেক উপর থেকে আমরা কি নিচে কথা বলতেছি সেই জিনিসটা পর্যন্ত ওরা জানে। ওরা প্রত্যেকটা বিল্ডিং হিট করার আগে পর্যন্ত জানে কয়জন, মানে আপনার হিট সেন্সর দিয়ে জানে কয়জন ওই বিল্ডিং এ আছে, কত বয়স, বাচ্চার সাইজ কিরকম, সবকিছু ওরা জানে। এবং ওদের মানে আর যারা মানে স্পেসিফিক্যালি মানে হিট করতেছে ওরা জানে কাকে হিট করতেছে। সো এই জিনিসটা ওরা মানে ইয়াঙ্গার জেনারেশনকেই ওরা ইয়ে করে দিতে চাচ্ছে, বলে যে বাকি ওল্ডার জেনারেশন তো দে আর টু ওল্ড টু প্রডিউস আর টু, মানে তারা তো আর ইয়ে করতেছে না, মানে ওই ফাইট করার জন্য তারা আগায় যাবে না কিংবা ইয়ে করার জন্য। এই ইয়াঙ্গার জেনারেশন 30 মানে 40 বিলো 40দেরকে মেরে শেষ করে দিলেই তো, তাহলে ওদের ধারণা যে মানে 30 মানে 40 নিচেদেরকে শেষ করে দিলেই তো আমরা প্যালেস্টাইন নিয়ে হয়ে যাবে। এটাই ওদের মেইন ইয়া, যে এদেরকেই আর ইয়াং ছেলেদেরকেই সবচেয়ে বেশি অ্যাটাক করে ব্রেইনে, তারপরে আপনার পেটে, গ্রোইন এরিয়াতে, স্পাইনে, এমন ভাবে করে যে আপনার আর কিছু করার নাই। এবং ডাক্তার নার্স সবাই জানে যে আমরা কিছু করতে পারতেছি না। তো আল্লাহ আপনার কাজকে কবুল করুক, আল্লাহ রহম করুক আপনার আপনার পরিবারের উপরে। এটা অনেক শিক্ষণীয় আমার জন্য, আমাদের জন্য, আমি শিওর। অ্যান্ড ডেফিনেটলি আমাদের যতটুকু করার উচিত আমরা তো সেটা করতেছি না ফর শিওর। এবং সেটা কিভাবে করা উচিত, কোন স্ট্র্যাটেজিতে করা উচিত, আল্লাহ আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুক এবং সেই সাহসটা দেখ। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আপনি গেছেন, এটা একটা অসাধারণ একটা ইন্সপিরেশনাল একটা বিষয়। এবং আল্লাহ আপনাকে এবং আপনার সন্তানদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং গাজা মানুষের উপর আল্লাহ রহম করুক, প্রোটেক্ট করুক ইনশাআল্লাহ। তো আপু আজকে অনেকক্ষণ সময় দিলেন, আপনার কাছ থেকে পরে আবার আপনার অভিজ্ঞতা শিখবো, শুনবো, হয়তো আপনার আবারও গাজায় যাওয়ার সুযোগ হবে ইনশাআল্লাহ, আপনার কাছ থেকে আরও শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে এবং আপনাদের পুরো মেডিকেল টিমটাকে আল্লাহ রহমত বরকত দেখ ইনশাআল্লাহ, কবুল করুক ইনশাআল্লাহ।